আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলবেন। রেসপন্স করেন আপনারা। এটা কথা। কি অবস্থা আপনাদের বলেন? ভালো আছেন সবাই? গরমটা একটু বেশি লাগতেছে না এখানে? এত আলোতে আরো গরমটা বাড়তেছে। আজকে বোধহয় আপনাদের কয়েকটা ব্যাচ একসাথে, তাই না? হ্যাঁ। আপনারা কি এখানে সবাই সন্ধ্যার ব্যাচেরই? আচ্ছা, প্রথম কথা হলো যে আমরা ভূগোলের পার্টটা পড়বো। এই জায়গাটা থেকে প্রচুর কোশ্চেন আসে। আজকে আমরা যেই টপিকটা বলবো, এদিক সেদিক মিলিয়ে প্রচুর প্রশ্ন আসে এখান থেকে, বাংলাদেশের ভূ প্রকৃতি এবং সীমানা। আমরা প্রথমে শুরু করবো যেটা থেকে, সেটা হলো যে বাংলাদেশের অবস্থান দিয়ে। আচ্ছা, প্রথম কথা বলে নিই, সেটা হচ্ছে আমার নাম হচ্ছে ওবায়দুল হক। আমার হচ্ছে প্রতিষ্ঠান ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আপনাদের এখানে ভূগোল ও পরিবেশের পরিবেশের শিক্ষক। এই আমার পরিচয় আপাতত। আর চাকরির পরীক্ষা প্রসেসিং এর মধ্যে আছে, বেশ কিছু বিসিএস রানিং আছে, দোয়া করবেন। আমার পরিচয় আপাতত এতটুকুই, হ্যাঁ। আর বিভিন্ন চাকরি পরীক্ষায় মানে অভিজ্ঞতার স্বার্থে আমি আসলে আপনাদের এখানে আসছি। আপনারা নিশ্চিন্তে আমার উপর কৃত। এবং একটা কথা আমি বলবো, আপনাদের এই পড়ালেখার ক্ষেত্রে, হ্যাঁ, আপনাদের স্ট্র্যাটেজি খুব বাজে হয়, মানে এটা অন্যভাবে নিয়েন না আপনারা। মানে আপনাদেরকে যেটা বলা হয় সাধারণত সেটা আপনারা শোনেন না, ঠিক আছে? এটা করা যাবে না। যা বলবো, যেটা বলবো অতটুকুর মধ্যে ভরসা রেখে, এবং তবে যেতটুকু বলবো মনে রাখবেন, আপনি যখন শর্ট কোনো কিছু পড়বেন ওটাকে আপনাকে 100% নিশ্চয়তা দিতে হবে যে এটা খুব ভালোভাবে পড়তেছেন। আপনি যখন ব্রড করে পড়বেন তার মধ্যে থেকে অনেক কিছু হতে পারে। আমি খুব শর্ট করে আপনাদেরকে পড়াবো, ঠিক আছে? শর্ট করে যতটুকু পারবো আপনাদের অতটুকু যেন 100% অ্যাকুরেসি থাকে। আমি ক্লাসে মুখস্থ করাই দেওয়ার চেষ্টা করবো, বিভিন্ন টেকনিক দিয়ে চেষ্টা করবো এখনো যেন ক্লাসের ভিতরে আপনারা পুরোটা পারেন, ঠিক আছে? আপনারা জাস্ট আমি যা বলবো সেই অনুযায়ী কাজ করবেন। আচ্ছা, আপনাকে এগুলো বলার আগে আমি একটা কথা বলবো। দেখেন, আমাদের হচ্ছে আপনারা আমাকে একটু বলবেন, আপনারা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এই জিনিসটা কি বোঝেন? সবার কি কনসেপ্ট ক্লিয়ার আছে এটাতে? একটু বুঝতে হবে, হ্যাঁ। আমি একটু শর্ট করে আপনাদেরকে বলি। আমাদের যদি আমরা পৃথিবী আঁকি, এটা আচ্ছা, সাউন্ড ক্লিয়ার করা লাগবে। ওয়ালাইকুম আসসালাম, সবাই বলতেছেন। অনেকে বলছে সাউন্ড কম। সাউন্ড তো কম থাকার কথা না, দেখি একটু দাঁড়ান। এখন ঠিক হবে আশা করি। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা, আপনার ভূগোল বই দেখে থাকবেন, এখানে এরকম গোল গোল কিছু দাগ দেওয়া হয়। এটা আসলে পিছন থেকে ঘুরে, মানে এটা আসলে পুরোপুরি একটা রাউন্ড, বুঝতে পারছেন? এটা হচ্ছে সম্পূর্ণ গোল। মানে আপনারা যদি চিন্তা করেন একটা চুড়ি,
চুড়ি মানে ধরেন এটা যদি আমার গোল পৃথিবী হয়, আমি যদি এইভাবে চুড়ির মতো করে কিছু গোল গোল রিং ক্রমান্বয়ে উপরের দিকে ছোট হইতে থাকবে, তাহলে একদম উপরের পয়েন্টে এসে চুড়ির রিংটা একদম ছোট থাকবে না? ঠিক নিচেও এইভাবে যদি আপনি যাইতে থাকেন, এটা হচ্ছে এইগুলাকে আমরা বলবো অক্ষরেখা। এগুলোকে আমরা বলবো অক্ষরেখা। এবং যেই জিনিসটা, এটা কিন্তু পুরো গোলাকার, গোল আকৃতির, এবং একটা জিনিস থাকবে সেটা কি, এটা উপর থেকে নিচে আসে, আমরা দেখি এইভাবে এইভাবে আসে। এইটা শুধু উপর থেকে, এখান থেকে উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে এসে শেষ হয়ে যায়, এটা কিন্তু রাউন্ড করতেছে না। এই লম্বা যেটা, সেটাকে আমরা বলবো দ্রাঘিমা রেখা। এখন এই দ্রাঘিমা রেখা, অক্ষরেখা আপনারা সবাই ছোটবেলায় পড়ছেন, বড় হয়ে হয়তো অনেকে পড়ছেন, কিন্তু মনে থাকে না কোনটা আসলে কি, তাই না? দেখেন গোলকটার দিকে যখন তাকাবেন, যেটা দাঁড়ায় থাকে সেইটাই দ্রাঘিমা, দত্তে দাঁড়ায় থাকে এইটাই দ্রাঘিমা। আপনি রিলেট করলে একবার যখন পড়লেন আপনি আর কোনোদিন ভুলবেন না, তাই না? এখন বিশ্বাস হচ্ছে না? আমি এরকম অনেক কিছু শর্ট টেকনিক বলবো, বিশ্বাস করেন ক্লাসের মধ্যেই হয়ে যাবে। আপনাদের শুধু কাজ হবে এখান থেকে পড়ে যাই বই খাতাগুলো যে একদম উঠায় রাখবেন, এটা করা যাবে না। আজকের পড়াটা যেভাবেই হোক 1 ঘন্টা 2 ঘন্টা বাসায় যে সমস্যা মানে দিয়ে আপনি এটা আজকেই পড়বেন, দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন দাঁড়ায় রয়েছে, এটা যেহেতু দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখার একটা বৈশিষ্ট্য, এইটা 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত এটার বিস্তৃতি। এবং দ্রাঘিমা রেখাটা যেহেতু এই দিকে পরিবর্তন হচ্ছে, আপনি এইখানে থাকলেও যেই দ্রাঘিমা রেখা, এখানে থাকলেও কিন্তু সে একই দ্রাঘিমা রেখা, মানে এইটার পরিবর্তনটা হয় পূর্ব পশ্চিম এইরকম সিস্টেমে। আর অক্ষরেখাটা যেহেতু এইভাবে এইভাবে আঘাতছে, তাইলে অক্ষরেখার মাঝ বরাবর এই অক্ষরেখাটাই আমার সেন্ট্রাল, সবচেয়ে বড়। দেখেন পৃথিবী যখন ঘোরে, এটা যদি আমার পৃথিবী হয়, আমরা জানি সূর্য, সূর্যের চারপাশে পৃথিবীটা ঘুরতেছে, যখন এইভাবে ঘুরতেছে আমরা জানি এর মাঝখানেও সূর্য না, এই পৃথিবীটা না এইভাবে নিজেরাই আবার ঘুরতে থাকে, থাকে না? এইটাই কিন্তু দিন রাত হওয়ার কারণ, কারণ পুরা পৃথিবীটা এইভাবে একবার ঘুরে আসলে সেটা হচ্ছে 1 বছর, কিন্তু ও যখন নিজের সার্কেলে রোটেট করতেছে তখনই আসলে এক একটা দিন হয়। তার মানে টোটাল এরকম ঘুরে কয়বার পুরো একটা সার্কেল পূরণ করতে? 365 বার ঘুরে। এটাই আমাদের 365 দিন, আমরা এই কারণে বলি 1 বছর 365 দিন। এখন এই অক্ষরেখাটা আসলে পরিবর্তন হচ্ছে কোন দিকে? উত্তর এবং দক্ষিণ দিক বরাবর। আর একটা বলে নেই শর্ট কথা, সেটা হচ্ছে ম্যাপ, যে কোনো ম্যাপ বলেন, গ্লোব বলেন, এটা উপরের দিকটা হচ্ছে সবসময়ের জন্য উত্তর দিক। এটাকে একটু করতে গরম লাগতেছে কিন্তু বুঝছো, এটার উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, মনে থাকবে এটা। যে কোনো ম্যাপের উপরের দিকটা কি? উত্তর দিক। আচ্ছা, তাইলে এখন এই উত্তর আর দক্ষিণ বরাবর আমার অক্ষরেখাটা পরিবর্তন হয়। এখন এই অক্ষরেখা সবচেয়ে বড় যেটা আমরা বলতেছিলাম, যখন ঘুরতেছে, ঘোরার মধ্যে দেখবেন সূর্যের কাছে এটা এইভাবে ঘুরতেছে না, সূর্যকে মাঝখানে রেখে, তো এই মাথাটা কিন্তু সূর্যকে যদি আপনি এই জায়গাটাতে চিন্তা করেন, ধরেন যে আমি বললাম সূর্যটা হচ্ছে, ধরেন সাপোজ এইটা সূর্য, যদিও সূর্য আকৃতিতে বড়, আমি বোঝানোর স্বার্থে বলতেছি, হ্যাঁ, এই সূর্য, তাহলে এইটার ডিস্টেন্স সবচেয়ে কম হচ্ছে না এই জায়গাটার, এবং আক্ষরিক অর্থে এই ডিস্টেন্সটা একটু বেশি হচ্ছে না? তার মানে এখান থেকে কিন্তু কমন সেন্স থেকে আমরা বলতে পারি এই কারণে এই অঞ্চলগুলো ঠান্ডা, এইটা কিন্তু উত্তর মেরু, এটা কিন্তু দক্ষিণ মেরু, এটা কিন্তু সুমেরু, এটা কুমেরু, এটা প্রচন্ড রকমের ঠান্ডা, বাজে রকম ঠান্ডা, এখানে কিন্তু মানুষ থাকতেই পারে না। অ্যান্টার্কটিকা এইদিকে, উত্তর মেরুতে তাও মানুষ থাকতে পারে, রাশিয়া টাশিয়ার ওইদিকে কিছু দেশ আছে বা কিছু অঞ্চল আছে সেখানে তাও মানুষ থাকতে, কিন্তু দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা কিন্তু মানুষ থাকে না। খুব বেশি হলে গবেষণার স্বার্থে কিছু বিজ্ঞানী যে থাকে, তাদের মানে এক্সট্রিম সিচুয়েশনে তারা থাকে, এছাড়া কিন্তু সাধারণত কেউই থাকে না। তো এখন এই কারণে এগুলো প্রচন্ড রকম ঠান্ডা। আর এই অঞ্চলটা কিন্তু উষ্ণ অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বলি, এবং এই রেখাটার নামই কিন্তু বিষুব রেখা। দেখি, দেখেন বিষুব রেখা। বিষুব রেখা বা মূল অক্ষরেখা, ঠিক আছে, আপনি যেটাই বলেন না কেন। এখন এইখানে আমাদের কয়েকটা স্পেশালি আছে। বিষুব রেখার এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। আপনি এটার উপরে যত যাবেন এই পর্যন্ত আসতে আসতে 90 ডিগ্রি হবে, আপনি নিচে যত আসবেন এই পর্যন্ত আসতে আসতে সে 90 ডিগ্রি হবে। এখন এই 90 ডিগ্রি হচ্ছে উত্তর অক্ষরেখা, মানে 90 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা হচ্ছে দক্ষিণ মানে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এখন আমার কথা হলো যে আমরা যে এখানে লিখলাম, বাংলাদেশটা আসলে অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? বাংলাদেশটা হচ্ছে ঠিক এই যে, আমি যদি এইভাবে দাগ টানতে পারি, তাহলে এই অঞ্চলটা ঠিক এই জায়গা বরাবর আসলে বাংলাদেশটার অবস্থান। তাহলে বাংলাদেশটা উত্তর গোলার্ধে পড়তেছে,
তাই না? বাংলাদেশটা কোন গোলার্ধে পড়লো? উত্তর গোলার্ধে পড়লো। এবং একটু খেয়াল করে দেখেন, আমার এটা যদি পূর্ব পশ্চিম ভাগ হয়, আমার এটা যদি পূর্ব আর পশ্চিম ভাগ হয়, তাহলে এটা কিন্তু পূর্ব সাইডে পড়তেছে। তার মানে আপনারা এই লোকেশনটা যখন চিন্তা করবেন, মনে রাখবেন আপনি কখনোই পশ্চিম লিখবেন না, পূর্ব দ্রাঘিমায় লিখবেন, এবং কি হচ্ছে অক্ষরেখার ক্ষেত্রে উত্তরই লিখবেন। এই লোকেশনটা এইভাবে খালি মাথায় সেট করে ফেলেন। এবং ম্যাপের ওই উপরের দিক যদি হয় উত্তর দিক, ডান দিক হয় পূর্ব দিক। ঠিক আছে? এইভাবে মনে না রাখতে পারলে আরো সহজভাবে বলে দিই, আপনারা তো এতটুকু জানেন যে ম্যাপের ইউরোপ কোন দিকে আর এশিয়া কোন দিকে, জানেন না? আমরা কিন্তু এশিয়াকে বলি পশ্চিমা, ইউরোপকে বলি কিন্তু পশ্চিমা সভ্যতা। আমরা বলি না যে আমরা পাশ্চাত্য বা পশ্চিমা সভ্যতার কারণে আমাদের বাংলাদেশটা আজকে ধ্বংসের দিকে আগায় যেতেছে জেনারেশন, আমরা বলি না এভাবে? একটু খেয়াল করে দেখেন, আমাদের এইটার থেকে ইউরোপটা হচ্ছে এই দিকে, তাহলে এটা যদি পশ্চিম হয় তাহলে অবশ্যই আমরা পূর্বে আছি। তার মানে পূর্ব কোন দিকে হয়? ডান দিকে হয়। এটা কমন সেন্স এখান থেকে। তাহলে আমাদের কি হলো, এইটা আপনারা এইভাবে মনে রাখবেন। এবং শুরু হয়েছে কোথায়? আরেকটা কথা বলি, বাংলাদেশের উপর দিয়ে কিন্তু একটা স্পেশাল রেখা চলে গেছে, সেটা হচ্ছে 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি। এটা রেকর্ড ক্লাস চলতেছে না, এটা লাইভ ক্লাস চলতেছে। আচ্ছা, জি, অবশ্যই। বিষুব রেখা, না, অক্ষরেখা বলতে আপনি এই প্রত্যেকটাকে অক্ষরেখা বলতেছেন। বিষুব রেখাটা, আচ্ছা, বিষুব রেখা হচ্ছে শুধু এই রেখাটা, মানে এখানে আপনি যতগুলা গোল্লা চিন্তা করতে পারেন প্রত্যেকটা অক্ষরেখা। কিন্তু বিষুব রেখা বলে শুধুমাত্র 0 ডিগ্রি যেটা, সেইটাই হবে হচ্ছে আপনার 0 ডিগ্রি অক্ষরেখা অথবা বিষুব রেখা। ঠিক আছে? এটাকে আমরা যাই বলি না কেন। এখন আমাদের উপরে এখানে একটা 23 ডিগ্রির একটা স্পেশাল রেখা আছে, ঠিক নিচ বরাবর এখানে একটা 23.5 ডিগ্রি স্পেশাল রেখা আছে। এই উপরে যেটা, এটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে আমরা কি বলি? কর্কট ক্রান্তি রেখা, যেটা ঠিক এইটার দক্ষিণ বরাবর ঠিক একই ডিস্টেন্সে আছে 23.5 ডিগ্রি। দক্ষিণ অক্ষরেখা যেটা, সেটাকে আমরা কি বলবো? মকর ক্রান্তি রেখা। একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, ক্রান্তি রেখা, আর একটা হচ্ছে মকর ক্রান্তি। হ্যাঁ, কিন্তু আমাদের জন্য এই মকর ক্রান্তি রেখাটা ইম্পর্টেন্ট না, কেন বলেন তো? বলেন তো কেন? আচ্ছা, কি বললেন এটা? আচ্ছা, এটা হচ্ছে মোহাম্মদ জসিম, আজকের ক্লাস কিছু মাথায় ঢুকতেছে না। কি মাথায় ঢুকতেছে না আমাকে একটু বলবেন, আমি তাহলে দেখে ওইটা বুঝাই দিই আবার আপনাকে। এমন কোনো কিছু তো বলি না যেটা মাথায় ঢুকবে না, বলছি? একটু বলেন আমাকে, আমি আপনাকে বুঝাই দেবো, হ্যাঁ, কোনটা মাথায় ঢুকতেছে না। আচ্ছা, আমি তারপর কন্টিনিউ করতে, কর্কট ক্রান্তি রেখাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা? কারণ, বলেন দেখি। এক্স্যাক্টলি, বাংলাদেশটা আসলে যেখানে, সেইখানে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তার মানে এটা আপনি না পড়লেও চলবে, না জানলেও চলবে। এই যে এলিমিনেট করবেন এভাবে পড়ালেখা, কোনটা আমার জন্য থাকে? বইয়ে তো সব ইনফরমেশন দেওয়া থাকবে, আমার সব ইনফরমেশন পড়ার দরকার নেই। কর্কট ক্রান্তি রেখা নেবেন। এখন কর্কট ক্রান্তি রেখার সাথে আরেকটা রেখা আছে, এই যে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। কি দ্রাঘিমা রেখা? পূর্ব দ্রাঘিমা। একটু খেয়াল করে দেখেন, এইটা আমার এই দ্রাঘিমা রেখার হিসাব। এই দ্রাঘিমা রেখাটা 88 থেকে 92 গেছেন, মাঝখানে হচ্ছে 90 পড়ে গেছে। তার মানে এইটা এবং কর্কট রেখাটা যে কোনো একটা জায়গায় ক্রস করে। এই যে জায়গা, যে জায়গাটায় ক্রস করে, হ্যাঁ, দেখেন এই জায়গাটা বাংলাদেশে অবস্থিত, এবং এটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা এটা অবস্থিত। ঠিক আছে? কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আমরা জানি না এটার, এই প্রশ্ন, স্পেসিফিক প্রশ্নটার আর গুরুত্ব থাকবে কিনা। ঠিক আছে? এখন আসলে আমাদের পড়ালেখার অনেক কিছু চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, এটা সবাই আমরা বুঝতেছি। ঠিক আছে? বাট ভূগোলের জায়গাটা খুব সলিড, এখানে খুব একটা বেশি পরিবর্তন না, এখানে সব পরীক্ষার জন্য এটা সেম। তাহলে এটা গেল আমাদেরকে, এটা গেল আমাদের সীমানার হিসাব। আশা করি সীমানা নিয়ে আর আপনাদের ভুল হবে না। ওইটা মনে রাখবেন, এটা হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে ওখানে 26 ডিগ্রি 38 মিনিট। আমরা ম্যাপ আঁকলে ম্যাপে দেখাইতে হবে, কিন্তু আমরা ম্যাপের এখানে প্রয়োজনীয়তা নাই দেখে আমরা আঁকলাম না। আচ্ছা, এরপরে আমি আপনাদের কিছু ডাটা লিখে দেবো, আপনারা খালি এগুলো একটু লিখবেন আমার সাথে, হ্যাঁ।
আচ্ছা, বাংলাদেশের সমুদ্র সীমার ক্ষেত্রে আমরা 3টা ডিজিট মনে রাখবো। একটা হচ্ছে 12, একটা হচ্ছে 200, একটা হচ্ছে 354। আচ্ছা, এই ন ডট মা ডট আমি কি বুঝালাম, এটাকে বলতে পারবেন এটা কি? নটিক্যাল মাইল, ওটা হচ্ছে নটিক্যাল মাইল। আচ্ছা দেখি কি বলছে। লেখার সময় বললে, আচ্ছা ঠিক আছে, লেখার সময় বলে দেবো, আমি একটু বলেই লিখি আসলে, তাও ওই তো চুপ করেছিলাম আর কি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল ব্যবহার করা হয় আসলে জলপথে দূরত্ব নির্ণয়ের জন্য, কারণ আমরা স্থলপথে যেভাবে দূরত্ব নির্ণয় করতে পারি, জলপথে কিন্তু আমরা ওই প্যাটার্নে করতে পারি। কারণ ওইটাতে মাপার জন্য, আমরা কতটুকু দূরত্ব যাচ্ছি মাপার জন্য স্পেশালি যেই সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নটিক্যাল মাইল সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এখানে 1 নটিক্যাল মাইল সমান সমান, একটু দেখবেন, কিমি। এটা একটু মনে রাখবেন, হ্যাঁ, এটা একটু লিখে নেন আপনারা। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.852, মানে অলমোস্ট 2 কিলোমিটারের সমান। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সমুদ্র সীমা, হ্যাঁ, রাষ্ট্রীয় সীমানা। মানে কি বুঝায় রাষ্ট্রীয় সীমানা বলতে? রাষ্ট্রীয় সীমানা বলতে বুঝায় আমরা বর্ডারে যাই না, মানে এদিকে এটা ধরেন যে ভারত, এটা হচ্ছে বাংলাদেশ, তাই না? কেউ কিন্তু চাইলেও এই ভারত আর বাংলাদেশের মাঝখানে, আপনারা যদি কেউ বর্ডার এলাকায় থাকেন, অথবা যদি মনে করেন যে কেউ বর্ডার এরিয়াতে গেছেন, এরকম পাস হয় যেখান থেকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, একটু খেয়াল করে দেখবেন স্থলপথ গুলোতে এইখানে থাকে ওদের গেট, এখানে থাকে আমাদের গেট, মাঝখানে হেঁটে 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 যাইতে ওরা এখানে চেক করে, এখানে ওরা, আমরা ঢোকার সময় চেক করি। এই যে মাঝের জায়গাটা, এটা কারোর জায়গা না, কিন্তু এই জায়গাটা তো বাদ দিলাম, এই মাঝের যে জায়গাটা, এই জায়গাটাতেও যদি ওদের কেউ বা আমাদের কেউ অনাকাঙ্ক্ষিত ভাবে প্রবেশ করে, তবে অবশ্যই তারা খুব বাজেভাবে এখানে রিয়েক্ট করে। এবং একবার আমার সাথে, মানে আমরা একটা যে ঘুরতে গেছিলাম একবার, আমাদের এক বন্ধু দুষ্টামি করে আর কি, মানে মজার স্বার্থে, ভাবছে কিছু হবে না, চলে গেছিল এখানে এই জায়গায়। তো ওরে একেবারে, মানে ওদের গার্ডরা এসে সাথে সাথে মাটির মধ্যে শুয়ে একদম, মানে রাইফেল লোড করে ফেলছিল। পরে আমাদের সাথে ওই স্থানীয় এক, মানে আমার বন্ধু ছিল, সে যে হিন্দিতে কথা বলেই তার সাথে ডিল করছিল, কিন্তু তারা প্রচন্ড রকমের রেগে গেছিল। কারণ এটা এমন একটা সেন্সিটিভ এরিয়া, এখানে দুষ্টামির কোনো জায়গা নাই, দুষ্টামির কোনো স্থান নাই। তা ওইটা হচ্ছে এই রাষ্ট্রীয় সীমানা। মানে এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের যে শেষ ভিত্তি রেখা সমুদ্রে, সেইটার 12 নটিক্যাল মাইল পর্যন্ত আসলে ওইটা আমাদের বাংলাদেশের এরিয়া। ওইখানে কোনোভাবে কোনো যুক্তিতেই মানে কেউ অনুমতি ছাড়া বাইরের দেশের কেউ আসতে পারবে না, কোনোভাবেই না। এটা হচ্ছে সেই এরিয়াটা। আর তাহলে 200 নটিক্যাল মাইলটা কি? এইটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এইটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন মানে হচ্ছে আমাদের যে বিশেষ অর্থনৈতিক, মানে যে এরিয়া, ওইটা হচ্ছে এই 200 নটিক্যাল মাইল। এইটা, হ্যাঁ, এই 200 নটিক্যাল মাইল পর্যন্ত, মানে আমাদের সমুদ্র সীমার বাইরে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এখানে আমাদের একচ্ছত্র একচ্ছত্র অর্থনৈতিক যে কোনো কিছু করার মতো আমাদের এখানে ক্ষমতা থাকে। এখানে অন্য কোনো রাষ্ট্র বলেন, কোনো কিছু বলেন, কেউই সেখানে কি করতে পারবে না, কোনো ধরনের দাবিদারি করতে পারবে না। এটা পুরোপুরি আমাদের এলাকা। তাহলে এরপর আসে এইটা কি? এটা হচ্ছে ভৌগোলিক ভৌগোলিক মহীসোপান। এখন ভৌগোলিক মহীসোপানটা কি? মানে এই মহীসোপান বলতে এখানে 1 ডিগ্রি কোণে বাঁকা হইতে থাকে এরিয়াটা। সমুদ্রের পৃষ্ঠটা এত পর্যন্ত 1 ডিগ্রি করে, মানে সাধারণত 350 পর্যন্ত মহীসোপান কাউন্ট করা, কিন্তু আসলে বাংলাদেশ একটু লাকি 4 নটিক্যাল মাইল বেশি পাইছে। এটা খুব রেয়ার, সাধারণত 350 নটিক্যাল মাইল পর্যন্ত কাউন্ট করা হয়, কারো কারো আবার কম থাকে অনেক। এটা হচ্ছে ভৌগোলিক। মানে এইটার পরবর্তীতে আপনি মানে 355তে চলে গেলেই ওইটা আসলে মুক্ত জলসীমাতে পরিণত হয়। ওইখানে যে কোনো দেশের যে কোনো জাহাজ ওইখানে যা ইচ্ছা তাই করতে পারবে। এই, এটার ভিতরে না, এটার বাইরে, ঠিক আছে? এইটা গেল আমাদের সমুদ্র সীমার কিছুই। লেখা কি দেখা যায়? ও আচ্ছা আচ্ছা, গোলার্ধ কি? একজন বলছেন গোলার্ধ কি? গোলার্ধ হচ্ছে আমার এই যে বিষুবু রেখা, হ্যাঁ,
এই বিষুবরেখাটা পুরো পৃথিবীকে অলমোস্ট অর্ধেকে বিভক্ত করছে। তাইলে এই অর্ধেকের নিচে যেটা সেটা দক্ষিণ গোলার্ধ, এইটার উপরে যেটা সেটা হচ্ছে উত্তর গোলার্ধ। গোল অর্ধ মানে একটা গোলের অর্ধেক যেটা সেটাকে আমরা গোলার্ধ বলি। ঠিক আছে, বলতে হবে আর লিখতে হবে। আচ্ছা হ্যাঁ, আমি তো বলতেছি এবং লিখতেছি। ইইজেড মানে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই কথাটা মানে হচ্ছে যেই ইকোনমিক জোনটাতে আমাদের একচ্ছত্র অর্থনৈতিক মানে সব ধরনের সার্বভৌমত্ব কাজ করে সেটাকে আমরা ইইজেড বলি। ঠিক আছে, আচ্ছা এটার বাংলাটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, এক্স্যাক্টলি বাংলাটা। সেটা হচ্ছে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল। লেখেন ইইজেড, এটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল। আচ্ছা আর একটু বড় করলে ভালো হতো। হ্যাঁ বড় করে লিখবো, সমস্যা নেই। তাহলে কি হলো, ইইজেড মানে হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা লিখে ফেলেন। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে সমুদ্র সীমা। এখন এই যে সমুদ্র সীমার কথা আমরা বলতেছি, এই সমুদ্র সীমাটা কিন্তু স্থল সীমা নাই, মানে সেখানে পরবর্তীতে সেখানে তো মানুষের আর বসতি নাই, আছে জলের মধ্যে যে কেউ থাকে সর্বোচ্চ জাহাজ নিয়ে ঘোরাঘুরি করে, বা আমাদের দেখা গেলো আমাদের যে বিভিন্ন নেভি ফোর্স আছে এরা প্রোটোকল দিয়ে ঘুরে, তার মানে ওইটার মধ্যে না। এখন এর মধ্যে যদি কোনো ধরনের ঘটনা ঘটায় ফেলে কেউ, ওইখানে কিন্তু আমাদের কিছু করার থাকে না। দেখা গেলো আমাদের দেশের একটা গ্যাস কূপ আবিষ্কার হইলো, এটা আমাদের এরিয়ার মধ্যে, ঠিক আছে, কিন্তু কেউ ক্ষমতার জোরে, কোন একটা দেশ ক্ষমতার জোরে এখানে এসে এটা নিয়ে চলে যাচ্ছে। তো এইগুলো নিয়ে কিন্তু একসময় অনেক ঝামেলা হইতো, সত্যিকার অর্থে একসময় অনেক ঝামেলা হতো। আপনাদের মনে আছে বা আপনারা পড়ে থাকবেন, ভাইকিংসরা একসময় এরকম যে কিন্তু সাগর পথে যে এক একটা দেশ দখল করতো। ঠিক আছে, এইগুলো যেন বন্ধ হয়ে যায় সেই কারণে এইসব জায়গায় গার্ড দেওয়া শুরু করলো, ইন্টারন্যাশনাল গার্ড দেওয়া শুরু করলো। এখান থেকে এক একটা মানে দেশের সীমানা রক্ষিত থাকবে। তো এখন আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন কূপ আমরা কিন্তু ভারতের কাছ থেকে সেগুলো নিতে পারিনি। এখন এই যে মামলা মানে এই যে সমস্যা, এগুলোর এগেইনস্টে কিছু মামলা করা হয়েছিল। ঠিক আছে, এখন এই মামলা দুইটা রাষ্ট্রের, আমাদের বলতে পারবেন আপনারা আমাদের প্রতিবেশী দেশ কয়টা? দুইটা, একটা হচ্ছে দ্য মাইটি ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। আমরা খালি ভারতকে নিয়ে কত কথা বলি, আমরা মিয়ানমারকে নিয়ে কিছু বলি না। আসলে ব্যাপারটা কি, কেউই ভালো না, কিন্তু ওরা এত সমস্যা ক্রিয়েট করে ভারত, মিয়ানমারকে নিয়ে আমরা কথা বলার ভুলেই যাই। মাঝে মধ্যে মনে হয় যে না এটা কোনো সমস্যাই না, ওই যে ব্যাপারটা আছে না, আমাদের অনেক খারাপের মাঝখানে একজন হালকা খারাপ করছে, আমরা বলি না তো ভালোই, আসলে এই খারাপটা কোনো খারাপই না, ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক আছে, এখন ভারত মিয়ানমার দুইজনই খারাপ, কারণ দুইজনের বিপক্ষেই আমরা সমুদ্র সীমার মামলা করতে বাধ্য হয়েছিলাম, সমুদ্র সীমা বিরোধ নিয়ে। সেই মামলা দুইটা হয়েছিল, একটা হয়েছিল 2012 সালে, মানে আমরা রায় পাইছিলাম 2012 সালে। এটা ছিল মায়ানমারের বিপক্ষে বা মিয়ানমার, যেটাই লেখেন দুইটাই কিন্তু সঠিক। মিয়ানমারের বিপক্ষে এটা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে মামলাটা করা হয়েছিল ITLOSA, হ্যাঁ। তারপরে হচ্ছে 2014 সালে, এটা হচ্ছে ভারতে বিপক্ষে আমরা জয় লাভ করি, সেইটা করা হয়েছিল PCA তে। ঠিক আছে, তো এখন কথা হলো এটা আসে বিভিন্ন সময় আসে, কোথায় মামলা হয়েছে কোন সালে কাটটা, কিন্তু সমস্যাটা হইলো যে এটা আমরা ভুলে যাই, আমাদের মাথার মধ্যে প্যাচ খেয়ে যায়, তাই না? যখন আমাদের প্রশ্ন করে এইভাবে যে কত সালে সমুদ্র সীমা বিজয় করছিলাম মিয়ানমারের বিপক্ষে, তখন আপনি ভারতেরটা লিখে দিয়েছেন কনফিডেন্সের সাথে। যখন ভারতেরটা আছে তখন আমরা কি করি, মিয়ানমারটা লিখে দিয়ে আসি। এটাই হয়, কারণটা কি, দুইটা ইনফরমেশন যখন আমার মাথায় থাকে, আমার মাথা কোনোভাবেই এটা করতে পারে না, মানে একজনকে বাদ দিতে পারে না। আর এবং আমরা লেখলে ভুলটাই লিখি, মানুষ হিসেবে আমরা কি করি, লেখলে ভুলটা। এখন কিভাবে মনে রাখা যায়? মনে রাখবেন ভারত চালাক, খুব চালাক। আপনাদের কোনো সন্দেহ আছে এটা নেই, ভারত যে চালাক, খুব চালাক, খুবই চালাক। ভারত কখনো আগে লস করতে চাবে না, আগে মিয়ানমারকে লস করেছে 2012 সালে, ওটা আগে মনে থাকবে, আগে ওকেই লস করাইছে। তার মানে 2012 সালে কে লস
মানে মিয়ানমার। তারপরে যেটা সাল থাকবে 2014, আপনি দুইটা সালই জানেন, তাহলে এটা অবশ্যই ভারত। একটা মনে রাখেন, যে কোনো একটা, ঠিক আছে। আচ্ছা, এরপর আরো একটা কথা হলো, কোন সংগঠনে বা কোন আদালতেই করছিল? দেখেন, লসটা প্রথম খাইলো কে? এই যে লস, লস শেষ শেষ, মনে থাকবে না? এবার মনে থাকবে কিনা? হ্যাঁ, এইটা এইটা হচ্ছে ফুল মিনিং ইন্টারন্যাশনাল একটা ট্রাইব্যুনাল অফ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ দ্য সি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কথা হলো, তাহলে কি হলো, বাকি যেটা থাকবে সেটা হবে ভারতের, ঠিক আছে। সোজা আপনি যেভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, এখন আমাদের এখানে দরকার হচ্ছে সীমানাটা দরকার নেই আমাদের। যেটা করবো, আমরা এখন টোটাল কত সীমানা পাইছি, আমাদের মোট বর্তমানে আমরা যেই সীমানাটা অর্জন করছি সমুদ্রে, সেটা হইল 1,18,813 বর্গ কিলোমিটার এরিয়া। এই অঞ্চলটা আমরা টোটালি তাদের থেকে ই করছি। যদিও মিয়ানমারের কাছ থেকে আমরা প্রায় 1,00,000 সামথিং এবং ভারতের কাছ থেকে প্রায় 19,000 সামথিং, কিন্তু ভারতের কাছ থেকে যেটা পাইছি সেটা আমরা পুরোপুরি এখনো দখল করতে পারিনি। এখানে কিছু পিলারের ব্যাপার আছে সমুদ্র সীমায়, ঠিক আছে, কিছু জোনের ব্যাপার আছে। ভারত এখনো একচ্ছত্রভাবে ওই জোনগুলো দখল করে রাখছে, আমরা কিছু করতে পারতেছি না, আমাদের আসলে সক্ষমতা নাই, ঠিক আছে। এখন কি করার, আপনারা তো জানেন সমুদ্র বা সমুদ্র যে মানে সমুদ্রের যে যত সম্পদ, ঠিক আছে, সমুদ্র সম্পদ বিশেষ করে আমরা এখন ধরতে পারি মাছ, মৎস্য সম্পদ, আমরা ধরতে পারি তেল, গ্যাস, এইগুলা, তাই না। আমরা কত মানে পিছিয়ে পড়া একটা জাতি। দেখেন, এই মৎস্য নিয়ে চীন মানে রেভলিউশন ঘটাই দিচ্ছে সমুদ্র থেকে মাছ আহরণের ক্ষেত্রে। আমরা কিছুই করতে পারতেছি না, আমরা লিটারেলি কিছু করতে। অথচ এই মৎস্য দিয়ে আমাদের ইকোনমিকটাকে মোটামুটি অনেকখানি পুশ করা সম্ভব ছিল। আমাদের এই মৎস্য নিয়ে আজ পর্যন্ত শুনছেন কোন সরকার বলেন, কেউ বলেন যেন জেলেদেরকে কোনো প্রণোদনা দেয়, জাহাজ কিনতে পারে, যেন ট্রলার কিনতে পারে, কিছু দেওয়ার কথা কখনো শুনছেন? কখনো শুনি না। মানে এই সেক্টরটা এতটা নেগলেক্টেড, এতটাই নেগলেক্টেড না। অথচ বাইরের কান্ট্রিগুলো কিন্তু ওরা এই মৎস্য সেক্টরটাকে খুব গুরুত্ব দেয়। আমরা চাইলেই কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু অলমোস্ট সারা বিশ্বের কিন্তু 15% মৎস্য কিন্তু আহরণ হয় বঙ্গোপসাগরের এরিয়া থেকে। অবাক লাগতেছে না? অথচ আমরা কিন্তু মানে সামুদ্রিক মাছ প্রেমী দেশ না, তারপরেও আমরা 15% কিন্তু এই বঙ্গোপসাগর থেকে আহরিত হয়, কিন্তু আমরা এটা কিছুই পাই না, কিছুই করতে পারি না। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এইটা একটু ফোকাস রাখবেন আপনারা, সমুদ্র সীমা কতটুকু হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে স্থল সীমান্ত। দুইটি, একটা হচ্ছে কি ভারত, আর একটা হচ্ছে কি মিয়ানমার। এটা সবাই জানে আসলে, এখানে এটা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন না, কিন্তু ইনফরমেশনটা হলো ভারতের কয়টা রাজ্য আমাদের সাথে, আমাদের সীমানার সাথে ঘেঁষে আছে, বা সীমান্তবর্তী কয়টা ভারতের রাজ্য বাংলাদেশের সীমান্তের কাছে? 5টি। লেখা দেখা যায় না, আমি হলুদ কালিটা ব্যবহার করি, দেখেন তো লেখা এবার দেখা যায় কিনা, ঠিক আছে। হ্যাঁ, মোটা করে নেবো। ভারত। আচ্ছা, তাইলে আমাকে বলেন ভারতের কয়টা রাজ্য আমাদের সীমান্তবর্তী? 5টি রাজ্য। 5টি, কিন্তু এটা আমরা মোটামুটি জানি, কিন্তু সমস্যা হলো এই 5টির মধ্যে রাজ্যগুলো কি কি, তাই না? হ্যাঁ, বলেন দেখি। আচ্ছা, কি করব, আপনারা সিদ্ধান্ত নেন। আমি কি হলুদ কালি দিয়ে লিখবো নাকি আমি সাদা কালি দিয়ে লিখবো? বলেন। হলুদ সাদা দুইটি আছে, কোনটা চোখে দেখা যাচ্ছে ভালো, আপনারাই বলেন। হ্যাঁ? আমি তো বোল্ড করলাম, বোল্ড করলে হয় কি, অ্যাকুরেসি কমে যায় লেখার, বুঝলেন। আরো মোটা করলে লেখার অ্যাকুরেসি কমে যায়, এটা সমস্যা।
সাদা, সাদা, হলুদ না, গুড, ঠিক আছে, আমিও সাদাই পছন্দ করি। হ্যাঁ, বলে এখন এক একজনের ধরেন যে কারোর ফোনের ডিসপ্লের কারণে, নেটওয়ার্কের কারণে এক এক রঙের কালি এক এক সময় স্পষ্ট হয়, বুঝলেন না? দেখি সেটিংস অপশনে গিয়ে কোয়ালিটি 720p করে দিন, ক্লিয়ার বুঝবেন। হ্যাঁ, ভালো কথা বলছেন আপনি। আচ্ছা, তাইলে আমাদের ভারতের রাজ্য হচ্ছে 5টা, তা মোটামুটি দেখবেন বলতে গেলে আপনারা 2 4টা 5টা, অনেকে 5টাই বলে ফেলবেন, তাই না? কিন্তু আমার কথা হলো যে এটার জন্য খুব কমন একটা মানে সিস্টেম আছে, ঠিক আছে, একটা শর্ট আছে, মানে শর্ট নোট আছে, সেটা হচ্ছে আ হ্যাঁ, আমিত্রি মেপ, এটা খুব কমন, বহুল প্রচলিত। তা এই এক একটা জিনিস এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ। যেমন এটা হচ্ছে আসাম, লিখে নেন প্রয়োজনে। মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আর এটা সবচেয়ে কমন কি বলেন তো? হ্যাঁ, আলোচিত সমালোচিত। তবে যেভাবে আমাদের দিদি আমাদের এবার মানে ছাত্রদের পক্ষ নিল, এটা ভালো ছিল। এখন জানি না এর পিছনে কি পলিটিক্স থাকতে পারে, তবে ওনার অ্যাপ্রোচ ভালো ছিল। আচ্ছা, আপনাদের ওই চাকরির বয়স 35, এই ব্যাপারে কি কিছু হচ্ছে নাকি, শুনতেছেন কোনো কিছু হবে? 32? তবে আমার মনে হয় আপনাদের এখানে মুক্তিযুদ্ধ কোটা আছে কারো? নাই না, আচ্ছা ঠিক আছে। তবে আমার মনে হয় এবার হয়তো ওই মুক্তিযুদ্ধের 5% তো, কি জানে হয়তো এটা রাখবে কি রাখবে না, 5%ও বোধহয় রাখবে না, জানি না। হুম। চাকরির বয়সের সন্তান আসলে আমি একজনের কথা শুনছিলাম, সেই মানে তার কথা এরকম শুনছিলাম, তার বাবা নাকি জন্মই নিয়েছে 1973 সালে। হ্যাঁ, সেই মুক্তিযুদ্ধের সন্তান, আমার চেয়ে 1 বছর না 2 বছরের ছোট সে, বুঝছেন? তা এখন মানুষকে না জেনে তো আর ভুয়া বলা যায় না, কিন্তু আমি তো যুক্তিতেই দেখতেছি আসলে এটা সত্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আসলে এগুলো ঘটছে, বুঝছেন? মানে উনি অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা এবং উনি প্রভাবশালী, মানে বিগত সরকারের প্রভাবশালী একজন ছিল, আমি দেখছি। এখন আমি কি বলবো বলেন, যখন এগুলো শুনি তখন খুব কষ্ট লাগে, মানে তখন মনে হয় যে না, এটা এটা অবিচার। তা যাই হোক, তবে বয়সটা 35 করা মনে হয় খুব যৌক্তিক এখন, মানে এখন যেহেতু আমরা দেখতেছি মন্ত্রী মিনিস্টার, দেশের দেশের প্রধান হচ্ছে, এত বয়স যদি হতে পারে তাহলে একটা মানুষ চাকরিতে কেন 30 বছর পর্যন্ত আটকায় থাকবে, তাই না? এটা আসলে এই হওয়া উচিত। হ্যাঁ, শেখ হাসিনার উল্টা কিছু করতে, আচ্ছা কারো নাম না নেন আপনারা, কারো নাম নাম না নেন, এটা তো পলিটিক্যাল কোনো কিছু না, এটা আমরা ক্লাস করতেছি, হ্যাঁ। আপনাদের এখানে পলিটিক্যাল কোনো কথা না বলাই ভালো, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল, তাহলে মানে আমাদের ভারতের রাজ্য কয়টা? 5টা। আমরা ভারত সম্পর্কে ফাইনাল ইনফরমেশন যা যা আছে আমরা সব একটু পড়ে নিয়ে আগে, সেটা হলো যে ভারতের মানে ভারতের, এটা তো ভারতের রাজ্য গেল, তাহলে এবার আমরা বলতে পারি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা ভারতের আছে, মানে ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কয়টি, সেটা হচ্ছে দেখবো কোথায় এটা, আমরা প্লাস দিয়ে লিখি, হ্যাঁ এখানে নিচেই লিখবো একই, এখানে যেন বুঝতে সুবিধা হয়। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা 30টি। কয়টি? 30টি। যদি বলা হয় আমাদের সীমান্তবর্তী জেলা কয়টি, কয়টি বলবেন আপনারা? 32টি। তাহলে আমাকে বলেন
বলেন মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কয়টি? হ্যাঁ, তিনটি। তিনটি। আসেন এই সময় এগুলো এগুলো আসে কম, এইবার যেটা আসে সেইটা বলি, ঠিক আছে? এখন আমাদের বলেন ভারত ও মিয়ানমার, এই তো বলার আগে অ্যান্সার দিয়ে দিছেন, উভয়ের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা, এটা কি? রাঙ্গামাটি। হ্যাঁ, এইটা প্রচুর 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 আসে। হ্যাঁ, প্রচুর আসে এইটা জিনিসটা। একটাই জেলা যেটা উভয় দেশের সাথে আছে, মানে অ্যাকচুয়ালি রাঙ্গামাটি কিন্তু তিনটা দেশের বর্ডারকে মেইনটেইন করতেছে। একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মিয়ানমার। না না না, বান্দরবন না, ভুল বলছেন। পরীক্ষার হলে এরকম হয়, পরীক্ষার হলে সবাই খালি বান্দরবন লেখে। ভারত এর সাথে সীমান্তবর্তী জেলা 30টি, মিয়ানমারের সাথে 3টি, আমাদের রাঙ্গামাটি জেলা ভারত মিয়ানমার দুই দেশের সাথেই। ঠিক বলছেন, ঠিক। রাঙ্গামাটি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম জানি? লেখা লেখা হয়েছে আপনাদের এটা? তাড়াতাড়ি লিখবেন। আচ্ছা, আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ লাইন বলতে হয়, আমি এখানে লিখতেছি। হ্যাঁ, এখানে লিখতেছি কোন কোন বিভাগ অ্যাকচুয়ালি সেই বিভাগে কোনো সীমান্তবর্তী জেলা নেই। ঢাকা, বরিশাল, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে লিখবেন আপনারা ঢাকা ও বরিশালের কোনো সীমান্তবর্তী জেলা নেই। হয়েছে লেখা? বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী, নদী হচ্ছে হারিয়া ভাঙ্গা। আর একটা ইনফরমেশন আপনাদেরকে একটু বলি মাঝখানে, এই হারিয়া ভাঙ্গা নদী থেকেই আশেপাশে কিন্তু ইলিশের 6ষ্ঠতম অভয়ারণ্য, এটা কিন্তু এখানে করতে হবে, মানে করতে যাচ্ছিল। এখন আদৌ এবার হবে কিনা কে জানে। এবার জি, বুঝিনি। আচ্ছা আচ্ছা, আগের পেজটা দেখেন। তাহলে কি বললাম, ইলিশের যে অভয়ারণ্য আছে 5টা, এখন 6ষ্ঠ অভয়ারণ্য কিন্তু এইটার আশেপাশে কিন্তু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঠিক আছে। ও, আর একটা কথা, আপনারা একটু চেষ্টা করবেন, এই যে বোর্ডের বইটা দেখতেছেন না আমার হাতে, নবম দশম শ্রেণীর বোর্ডের বই, আপনারা এই বইটাকে একটু পড়ার চেষ্টা করবেন। এই বাজারের এত কিছু না পড়ে এই বইটাকে আপনারা মূল বই চিন্তা করবেন। যারা প্রশ্নকর্তা প্রশ্ন করতে বসে ওরা কিন্তু বাজারের কোনো বই নিয়ে মানে করতে বসে না। আপনার মূল হবে এইটা, যা লিখবেন এটা থেকে লিখবেন। এটার বাইরে অনেক সময় লেখা যায় না, যেমন আমরা সীমানা বললে, আমরা সীমানা কি বলছি? বলি না, আমরা সীমানা বলবো। ঠিক আছে, ধরুন যে আমাদের সীমান্তবর্তী যে টোটাল সীমানা, ওই সীমানা দেখবেন যে এই বই একরকম দেওয়া, বাজারের বই অন্য রেফারেন্স, ওইটাও কিন্তু ঠিক বর্ডার গার্ডের দেওয়া আছে। এখন কখনোই আপনার ওরা কিন্তু ওই নথিপত্র নিয়ে বসবে না, আপনার যা পড়ার এখান থেকে। এবং দেখবেন যে বইয়ে অনেক কনফিউজিং অনেক কিছু থাকে। আপনার এইখানে অনেক ডাটাই দেখবেন একটু পুরাতন, নদীর সংখ্যা এখন এখানে 700টা দিয়ে রাখছে, এটা কিন্তু পরিবর্তন হয়েছে বা অনেক এসে কনফিউশন আছে। আপনার কনফিউশন নিয়ে চিন্তার কোনো কিছু নেই, আপনার এইটা হচ্ছে রেফারেন্স বই। ঠিক আছে, ভূগোল ও পরিবেশের রেফারেন্স বই, সরকারের বই, ওইখানে যা লেখা থাকবে আপনি এটা লিখবেন। এখানে যদি ভুল দেওয়া থাকে এইটাই সত্য।
কিছু করার নেই, আমরা অনেক জানি, কারণ অনেক গবেষণা হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক অনেক তথ্য আমরা দেখে কনফিউজ হচ্ছে, কিন্তু আপনি কনফিউশনের কোনো অ্যান্সার আপনি পড়বেন না, আপনারা এটা থেকে কি করবেন না, কোনো কিছু লিখবেন না, ঠিক আছে? আমরা চলে গেলাম ওইখানে। হ্যাঁ, ও না, চেঞ্জ হবে আসলে সাহিত্যের পার্ট চেঞ্জ হবে। না না না, পরিবর্তন যদি হয়, পরিবর্তন হবে হচ্ছে মানে আপনাদের ইতিহাস পরিবর্তন হবে, অন্য কোনো কিছু পরিবর্তন। এবং যদি ধরেন যে মানে এমন কোন কিছু, কোনটা কারিকুলাম, না না না, এটা তো আপনার ইনফরমেশনের বই, কারিকুলাম তো আপনি বলছেন পড়ার প্যাটার্ন, নতুন বই যেগুলো ওগুলো না, আপনি ওগুলো টানবেন না, ওটা হচ্ছে নতুন কারিকুলাম, ওগুলোর সাথে আমাদের কোনো এখানে এই পড়ার কোনো ই নাই। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে বাংলাদেশ মিয়ানমার, বাংলাদেশ মিয়ানমার কে বিভক্তকারী নদী কোনটা বলেন তো? নাফ নদী। নাফ নদী। আচ্ছা, আমরা একটা জিনিস বাদ রেখে আসছিলাম, আমরা মিয়ানমারের রাজ্য দুইটা পড়ি নাই, ঠিক আছে? মিয়ানমারের রাজ্য কয়টি আমরা বলছিলাম? দুইটি। সেই রাজ্য দুইটা হচ্ছে কি কি বলেন তো? হ্যাঁ, একটা হচ্ছে রাখাইন, একটা হচ্ছে চীন, ঠিক আছে? এই দুইটা, এই দুইটা পড়লেই হবে, আর এখানে কিছু নাই। আর তো বলছি আমাদের মিয়ানমারের সাথে আমাদের মানে বাংলাদেশের কয়টা জেলা আছে? 3টা জেলা, ঠিক আছে? পানি রেখে জানি। আচ্ছা, সীমা রেখা, এখন দেখেন বাংলাদেশের টোটাল সীমা রেখা কতটুকু বলেন তো? হুম, কারো কোনো আইডিয়া আছে সীমা রেখা কতটুকু? 4711 কিলোমিটার। মানে এই যে বাংলাদেশের লেজের দিকটা আছে না, এখান থেকে পুরাটা আপনি যদি ঘুরে একদম ঘুরে সবকিছু শেষ করে আবার ওই লেজে ফিরে আসেন, তবে এত কিলোমিটার আপনি পাড়ি দিবেন। এখন এই জিনিসগুলো পর্যায়ক্রমে মনে রাখবেন। 4711, 3715, 280, 716, এটা হচ্ছে আমাদের মোট সীমারেখা। হ্যাঁ, মোট সীমারেখা। এটা হচ্ছে ভারতের সাথে। মজার ব্যাপার কি, এত বড় সীমারেখা, এটা কিন্তু বিশ্বে 5ম বৃহত্তম কোন 2 রাষ্ট্রের সীমারেখা। এত এত দেশ থাকতে এটা। আচ্ছা, আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম জানেন আপনারা? আয়তনের দিক থেকে, নট ওইটা আপনার জনসংখ্যা, বলেন তো? 90তম। ওয়েট, আমরা শিওর হই। নব্বইতম আয়তনের দিক থেকে বাংলাদেশ ভিন্ন। আচ্ছা, তাহলে আমাদের 280টা কি? তাহলে এটা যদি ভারতের সাথে, আমরা অবশ্যই তারপরে বলবো মিয়ানমারের সাথে এটা, মিয়ানমার। আর এইটা কি তাহলে? এটা হচ্ছে সমুদ্র সৈকত, সমুদ্র তটরেখা। তাহলে আমার সাথে বলেন, মোট সীমারেখা 4711। কত মোট সীমারেখা? হ্যাঁ, তারপর হচ্ছে ভারতের সাথে কতটুকু? 3715। আবার বলেন, কার সাথে? এটা বলতে হবে, ভারতের সাথে। মিয়ানমারের সাথে কত? হ্যাঁ, ঠিক করে বলেন, পুরোটা বলেন।
আচ্ছা, মোট সীমান্তবর্তী জেলা 32টি। দেখেন আমি আবার বুঝাচ্ছি, এটাতে কনফিউজ হলেন কেন? মোট সীমান্তবর্তী জেলা 32টি, ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি। কিন্তু দেখেন এই ভারতের মধ্যে একটা এমন একটা আছে এবং মিয়ানমারের মধ্যে এমন একটা আছে যেটা উভয়ের ক্ষেত্রেই আছে। মানে এইখানে রাঙামাটি জেলাটা এই 30টার মধ্যে আছে, এই 3টার মধ্যে আছে। তাহলে আলটিমেটলি এইটা যদি বাদ দেন এটা থেকে এবং এটা থেকে, হয় কয়টা? হয় হচ্ছে 29টি এবং 2টি। এটা শুধু ভারতের, এটা হচ্ছে শুধু মিয়ানমারের, একটা হচ্ছে রাঙামাটি। তাহলে টোটাল কত হয়? টোটাল দেখেন 33টি হয়। আশা করি আপনাদের কনফিউশন এখানে দূর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, রিফাত রাসেল বলেছেন, হ্যাঁ ধন্যবাদ রিফাত রাসেল। এই যে দেখেন আপনারা এখানে আবারও সে একই কথা আমি ফার্স্টেই বললাম। আপনারা বলতেছেন কি, মোহাম্মদ মহসিন গাজী বলতেছেন মোট সীমারেখা হচ্ছে 5138। আমি কিন্তু আপনাদের বলছি এটা হচ্ছে আপনার ওই যে মানে বর্ডার গার্ড ওদের ওদের তথ্য অনুযায়ী, ঠিক আছে। কিন্তু আপনার এইটা দেখার দরকার নেই। কারণ কেন দেখার দরকার নেই? আপনি পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হবেন। টিচার কখনোই ওইটাকে রেফারেন্স মানবে না। টিচার সবসময় বোর্ড বইকে রেফারেন্স মানে। কারণ কখনোই ওদের এত নথিপত্র নিয়ে ওরা বসবে না। একটা সিম্পল একটা প্রশ্ন দেওয়ার জন্য কেউ বর্ডার গার্ডের নথিপত্র নিয়ে এসে এটা প্রশ্ন করতে বসবে না। এটা কমন সেন্স আমাদের। হ্যাঁ, আপনাকে অবশ্যই বোর্ড বই রেফারেন্স ফলো করতে। বোর্ড বই ভুল হইলে ভুল, এটাই হচ্ছে বাংলাদেশের সিস্টেম, কিছু করার নাই। আপনার প্রশ্নপত্রে যদি ভুল অ্যান্সারকে কারেক্ট ধরে, আপনার কি কিছু করার থাকবে? এখানে কিচ্ছু করার নাই। কেউ যদি টেকনিক্যাল ইররের কারণে বাদ পড়ে যায়, আপনার কি কোনো কিছু করার থাকে? কিচ্ছু করার নাই। মানে যেটা আমাদের কিছু করার নেই ওইখানে আমরা কিছু করবো না। আমরা সবচেয়ে বেশি মানে যতটুকু ভাবে আমরা নাম্বার বের করে নিয়ে আসতো, এটা নিয়ে আমাদের মানে যত চিন্তা থাকবে, দ্যাটস আমরা কি করবো, বোর্ড বইয়ের বাইরে আমরা কিছু করবো না। আর আমি অবশ্যই আপনাদেরকে যেটা বলবো, আমি প্রথমেই বলছি এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো। আবার বুঝান স্যার, আবার কি বুঝাবো? মোবাশ্বির আহমেদ একটু বলবেন। 33টা হবে না, 33টা কোনোভাবে হয় না। আমি আপনাদেরকে হিসাব দিয়ে বুঝাই দিলাম 32। ওয়েট, হ্যাঁ, ও হো, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, দেখছেন আমি ভুল লিখছি। আমি মুখে কিন্তু 32 বলছি, বইলে আমি এখানে 33 লিখছি, দেখছেন। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি মুখে 32 বলে, আপনি দেখেন রেকর্ড ক্লাসে দেখবেন আমি 32ই বলছি কিন্তু লিখে বলছি 33। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, ঠিক বলছেন। আচ্ছা তাহলে কি হলো, এটা আমাদের সাথে এটা মুখস্থ হয়েছে, আশা করি হয়েছে না আপনাদের মুখস্থ? আচ্ছা আপনাদেরকে একটা মানে কোশ্চেন জিজ্ঞেস করি, আমাকে বলেন তো বৃহত্তম জেলা কয়টা বাংলাদেশের? খুব কমন কোশ্চেন কিন্তু। হ্যাঁ, বৃহত্তম জেলা 19টি। হ্যাঁ, 20তম জেলা হিসেবে জামালপুরকে গ্র্যান্ড করা হয়। কিন্তু প্রশ্ন হইল বাংলাদেশে বর্তমানে হচ্ছে 64টা জেলা, তো প্রস্তাবিত 65তম জেলাটা কি বলেন তো? ভৈরব। হ্যাঁ, এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে। আপনাদের তোলা শেষ হলে আমাকে একটু বললেন, আমি পরের এসে আগাবো। অনলাইন ক্লাস যারা আছেন তারা তো আশা করি এই দেখেই বলতে পারবেন। হ্যাঁ, কিছু বলতেছেন, জোরে বলেন। আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা বাংলাদেশের ভূপ্রকৃতি আপনাদেরকে একটু এর আগে আমি যেটা করব, আচ্ছা না প্রথমে এটাই করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, প্রথমটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, দ্বিতীয়ত হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। সোপান, হ্যাঁ। 3 নম্বরটা হচ্ছে সাম্প্রতিক কালের
সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আচ্ছা, টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি এটা হচ্ছে অনেক আগের ভূমিরূপ, অনেক আগের মানে এটা পৃথিবীতে যত প্রাচীন ভূমি আছে যেভাবে গঠিত হয়েছিল যে সময়টা, সেই টাইম লাইনের একটা হচ্ছে টারশিয়ারি যুগ। এখন এই টারশিয়ারি যুগটা কত আগের আমি আপনাদেরকে বুঝাই। যখন হিমালয় পর্বত গঠিত হয়েছিল, এই হিমালয় পর্বত গঠন নিয়ে আসলে অনেক ধরনের ব্যাপার আছে, অনেক প্রমাণ আছে, অনেক গবেষণা আছে, অনেক কিছু। ঠিক আছে, এটা কিভাবে উৎপত্তি হলো। এখন এই হিমালয় পর্বতটা যখন উৎপন্ন হইলো, মানে আলটিমেটলি মাটির চাপের কারণে, বিভিন্ন কিছুর কারণে যখন এটা উৎপন্ন হইলো, তখন এটার আশেপাশের অঞ্চলগুলোতে ওই আলোড়নের কারণে কিছু পাহাড় মতো এরিয়া সৃষ্টি হয়েছিল। হিমালয় তো নিজে, যেটা আমরা কিন্তু হিমালয়ের খুব কাছাকাছি অঞ্চলে থাকি, তাই না? বাংলাদেশ কিন্তু ছোট্ট একটা দেশ, খুবই ছোট্ট একটা দেশ। ঠিক আছে, সে ছোট্ট দেশের মধ্যে এটা আশেপাশে হচ্ছে, আমরা জানি আমাদের ঘাড়ের উপর দিয়ে ভুটান নেপাল আছে। ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের কি, এখানে কিন্তু হিমালয় পর্বতটা খুব কাছের এরিয়া। তো ওইগুলোর মানে সংস্পর্শে, ওই আলোড়নে যেখানে আন্দোলন হয়, ধরেন যে আন্দোলন হয়েছে এইখানে, তাহলে অবশ্যই এর আশেপাশে কোনো না কোনো জায়গায় এগুলোর প্রভাব পড়বে না? ওই প্রভাবে প্রভাবিত হয়ে বাংলাদেশে এরকম কিছু অঞ্চল হয়েছে। এখন দেখেন, টোটাল এরিয়া যদি আমরা ধরি 100%, টোটাল এরিয়া যদি আমরা ধরি 100%, তবে এই টারশিয়ারি যুগের পাহাড় এটা দখল করে আছে বাংলাদেশে 12% এরিয়া। প্লাইস্টোসিন কালের সোপান আছে হচ্ছে 8% এরিয়া। ঠিক আছে, আর এটা অবশ্যই তাহলে বাকি 80%। তা আমরা প্রথমে টারশিয়ারি যুগের পাহাড় সম্পর্কে যদি আমরা বলতে দেখেন, এখান থেকে আপনাদের যে জিনিসটা লাগবে, আপনারা শুধু এটা জানলে হবে এখানে কয়টা অঞ্চলে বিভক্ত। হ্যাঁ, এটা হচ্ছে 2টা অঞ্চলে বিভক্ত। আচ্ছা, আপনাদেরকে যদি আমি ম্যাপ একটা দেখাই, ধরেন যে এটা আমাদের ম্যাপ। ঠিক আছে, হয় নাই তাই না? হাসাহাসি করেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাজে। আচ্ছা দেখেন, এটা একটু বড় করলে একটু সুন্দর হতো আর কি। ঠিক আছে, দেখি। আচ্ছা, এই দেখেন, মোটামুটি আর কি হয়েছে। তো এখন আমাদের কিছু জিনিস জানতে হবে। বলেন তো, উত্তর দিক কোনটা? উপরের দিকেই তো, তাহলে এটা হচ্ছে উত্তর দিক। হ্যাঁ, তাহলে এটা দক্ষিণ দিক। এটা কোন দিক? এটা হচ্ছে পূর্ব। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে পশ্চিম। হ্যাঁ, পূর্ব। তা আমাকে একটু বলবেন, এই কর্নারের জায়গাগুলোকে আপনি কি বলবেন? না, উত্তর আর পূর্ব মাঝখানের জায়গা না এটা, তাহলে উত্তর পূর্ব। তাহলে এই জায়গাটাকে কি বলবেন? এই এরিয়াটাকে দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ। কিন্তু বলতে বলতে আমরা নিজে শুনতে শুনতে দক্ষিণ পূর্ব বলতে বলতে আমরা অভ্যস্ত। ঠিক আছে, এটা দক্ষিণ পূর্ব অঞ্চল। এবং মজার কথা হলো, এটা বলার কারণ হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের পাহাড়টাকে এই 2টা অঞ্চলেই ভাগ করা হয়। ঠিক আছে, আমরা একটু যদি আলাদা কালিতে মার্ক করি, তাহলে আপনাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে এই অঞ্চলটা এবং হচ্ছে এই অঞ্চলটা, বুঝতে পারলেন? আমাদের টারশিয়ারি যুগের। কিন্তু মজার কথা হলো, টারশিয়ারি যুগের মেইন পাহাড় বা মেইন গঠনটা আসলে এই অঞ্চলে অবস্থিত। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যেটা, সেইটা এই অঞ্চলটাতে আছে। কিন্তু ওই যে বললাম না, যে খুব একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই। ঠিক আছে, যেমন ধরেন যে ভারতে মুসলিম আছে, কিন্তু ভারতে মুসলিম কি সংখ্যাগরিষ্ঠ? না, ওইরকম না, মানে স্বল্প পরিমাণ এখানে আছে কিছু পাহাড়। আপনাদের কিছু বৈশিষ্ট্য এখান থেকে আমি লিখে দেব। ঠিক আছে, একটু দাঁড়ান, কই আপনারা লিখবেন। 2টা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল, 2 নাম্বার হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল। মিয়ানমারের 2টি অঞ্চল বাংলাদেশের সাথে, অনেকক্ষণ ধরে বলতেছি। নামাজের বিরুদ্ধে একটু, নামাজটা একটু একটু জাস্ট আধা ঘন্টা একটু পরে পড়েন, ক্লাসটা শেষ করে দেবো কিছুক্ষণ পরে। উত্তর উত্তর স্যার, নামাজে যাই। আচ্ছা দেখেন,
আপনাদের আমি বলছিলাম এই অঞ্চলটাই প্রধান অঞ্চল। এটা কোন কোন দিকে, উপরে না নিচের অঞ্চল বলতে? দক্ষিণ পূর্বটা নিচের, নিচের। ঠিক আছে, তো ওইখানে যেহেতু আমাদের পার্বত্য, আপনারা তো ঘুরতে টুরতে গেছেন বা টিভিতে বা ইউটিউবে এখন দেখা যায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে আমাদের কিন্তু মেইন যে পাহাড়ি অঞ্চল ওইগুলোই কিন্তু ওইখানে অবস্থিত। গেছেন কেউ এখানে পার্বত্য চট্টগ্রামের দিকে ঘুরতে? কেউ জানে? আসলে এটা যাওয়ার দরকার না হলে আপনারা জানতে পারবেন। তো ওইখানে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে, বুঝছেন। তা এখন আমরা তো এই ছোট পাহাড় দেখে একদম মনে করেন যে ভয় শেষ, তাহলে বুঝেন অন্যান্য দেশে কত বড় বড় পাহাড় বা হিমালয় যারা জয় করে। রিসেন্টলি বাংলাদেশের একজন জয় করছে কিন্তু, ঠিক আছে, ষষ্ঠতম। কিন্তু আচ্ছা বলেন তো, বাংলাদেশের এই হিমালয় জয়, হিমালয় পর্বত জয়ী এবং হিমালয় পর্বতের চূড়ায় ওঠা বাঙালি, এটা হচ্ছে বাঙালি হিসেবে হিমালয় পর্বত জয়ী কয়জন, হিমালয় পর্বতের চূড়ায় ওঠা বাঙালি কয়জন বলেন তো? কয়জন বলেন? প্রশ্ন কনফিউজিং না? দুইটা কিন্তু উত্তর একই হওয়া উচিত ছিল। যারা পাহাড়ের চূড়ায় উঠছে তারাই তো জয়ী হবে, তাই না? কিন্তু একটু কনফিউজিং আছে আসলে। মানে থিওরিটিক্যালি পর্বত জয়ী বলতে বোঝায় আপনি, এটা হচ্ছে হিমালয় পাহাড়, বুঝছেন, আপনি উঠলেন, আপনি নেমে আসলেন, আপনি বিজয়ী হবেন। ঠিক আছে, কিন্তু উঠার পরে এইখানে একটা বেস ক্যাম্প আছে। এই বেস ক্যাম্পে একজন বাঙালি মারা গেছিলেন নামার পরে। মানে চূড়ায় উঠছিলেন তিনি, মারা গেছিলেন। উনি বাংলাদেশের একজন ফিল্ম মেকার ছিলেন, বুঝছেন। তা উনাকে না, উনি যেহেতু এখানে মারা গেছিলেন, উনাকে পর্বতের চূড়ায় ওঠার হিসেবে করা হয়। মানে উনি বাঙালি হিসেবে উঠেছেন, কিন্তু উনাকে কিন্তু জয়ী হিসেবে কাউন্ট করা হয় না। তার মানে ওই সেন্সে হচ্ছে পর্বত জয়ী বলতে 5 জনকে বোঝায়, কিন্তু পর্বতের চূড়ায় ওঠা মানুষ বললে বাঙালি সেটা হয় 6 জন। দুঃখজনক ভাবে উনি ওই বেস ক্যাম্পে মারা গেছিলেন, বুঝছেন। পরে উনার লাশকে আনার জন্য মনে হয় বাঙালি বাংলা টাকায় মনে হয় 60 লক্ষ টাকা খরচ হয়েছিল বাংলাদেশের। ঠিক আছে, আচ্ছা, এটা আউট অফ দ্য বক্সের একটা পড়া আর কি। না ইন্টারেস্টিং, এটা তো আশা করছেন। না না, রিসেন্টলি উনি তো বেঁচে ফিরে আসছেন। ঠিক আছে, যে মারা গেছে সে 2012-15 এরকম সালের দিকে মারা গেছিলেন। উনি আর নামতে পারেন না। ওই বেস ক্যাম্পটা খুব ভয়ঙ্কর, ওইখানে রেস্ট নিতে যে অনেকেই মারা যায়। এখন বলতে পারেন তাহলে বেস ক্যাম্পটা রাখছে কি জন্য? রাখছে তাতেই মারা যায়, না রাখলে কয়জন মারা যায় হিসাব করেন। ঠিক আছে, মানে ওইটা ওখানে যে অক্সিজেনের সাপ্লাই খুব কম তো। আচ্ছা তাহলে কি হলো, এটা হচ্ছে গড় উচ্চতা। এখানের এই দক্ষিণ পূর্ব পাহাড়ের গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। এবং এখানে যেই সবচেয়ে বড় পাহাড় বাংলাদেশের তাজিং ডং, এটার উচ্চতাটা আপনি একটু মনে রাখবেন, 1280। হ্যাঁ, 1280 মিটার। এইখানে আরেকটা কথা বলি, বিভিন্ন রেফারেন্সে এটা কত কোথাও কোথাও 1100 সামথিং দেওয়া, বিভিন্ন ইসে দেওয়া। এখন এইটার নাম হচ্ছে তাজিং ডং বা বিজয় বলা হয়। ঠিক আছে, বিজয় যেটাই বলেন না কেন, আমার কথা হলো যে এইটার ওই অন্য যেখানে যা লেখা থাকুক, আমাদের বোর্ডের বইয়ে যেহেতু এটা এটা আছে, আপনি এইটাকেই ধরে নিয়ে আপনি আগাবেন। কে কি বললো, কে কি করলো, এটা আপনার দরকার না। আমি কিন্তু বারবার বলছি, বোর্ডের বইয়ের উপরে বড় রেফারেন্স কিছু হইতে পারে না। ভবিষ্যতে যদি কোনো বোর্ডের বই এটা চেঞ্জ করে, তখন আপনি সেটা ফলো করবেন। এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি, তার মানে এইটাই আমাদের থাকবে। কথা বোঝা গেছে? এই দুইটা ইনফরমেশন মনে রাখলেই হবে এখান থেকে। আর এলাকাগুলো তো বুঝতে পারছেন, এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, এটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। হ্যাঁ, মানে কি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, ঠিক আছে, এরকম আর কি। উত্তর পূর্বাঞ্চল এটা অবশ্যই সিলেট সংলগ্ন এলাকা, সিলেট ও তৎ সংলগ্ন এলাকা। এই এলাকার যে পাহাড়গুলো তারা টিলা নামে পরিচিত। কি নামে পরিচিত? টিলা নামে। টিলার গড় উচ্চতা হচ্ছে 30 থেকে 90 মিটার, একটু বেশিও হয়, বাট গড়ে গড়ে। ঠিক আছে, লেখা কি বেশি অস্পষ্ট? আচ্ছা আমি ঠিক একটু আস্তে লেখার চেষ্টা করব, তাড়াতাড়ি লিখতে যে হয়তো ই হচ্ছে। হ্যাঁ,
আমি আপনাদেরকে মাঝখানে একটা একটা জিনিস আমি লিখে দেব, সেটা হচ্ছে আমাদের যে ম্যাপটা ছিল, ম্যাপটার জন্য কোথায় আঁকলাম লাগবে আপনাদের আগের এটা লিখতেছিলেন, লেখেন আগে, লেখা শেষ করে নেন। হ্যাঁ, না না না, ওই অনলাইনে হইলে আপনি তো এখানে কাছে যে ঘুরে ফিরে দেখতে পারেন আপনারা, কিন্তু ওনারা অনলাইনে থাকলে কিন্তু ওনাদের আসলে এইটা করার কোনো সুযোগই নাই। ক্যামেরায় যতটুকু দেখা যাবে ওনার ডিসপ্লেতে, আমি চেষ্টা করবো পরের দৃশ্য থেকে আমি অবশ্যই এটা আরো একটু স্পষ্ট করার, এটা আস্তে লিখলেই হবে। হয়েছে আপনাদের লেখা? আচ্ছা, এইখানে আপনারা সর্বকোণ মানে বাংলাদেশের একদম সাইড বলতে আমরা যেগুলো বুঝি, কর্নার এবং সাইড, হ্যাঁ, এই কর্নারটাকে আপনি কাউন্ট করতে পারেন একটু অন্য কালি দিয়ে, এটাতে ধরেন যে হলুদ কালিটা দিয়ে এই কর্নার আপনি একটা ধরতে পারেন, এই কর্নার আপনি ধরতে পারেন, এই কর্নার আপনি ধরতে পারেন, এইটাকে একটা কর্নার ধরতে পারেন, এইখানে এটাকে, মানে এটা সবচেয়ে পূর্বের, এটা সবচেয়ে দক্ষিণের, এটা সবচেয়ে দক্ষিণ পশ্চিমের, এটা হচ্ছে সবচেয়ে পশ্চিমের, এটা সবচেয়ে উত্তরের, এটা হচ্ছে কি সবচেয়ে উত্তর পূর্বের। এই 6টা পয়েন্টের এলাকার মানে কেউ কোন কোন জায়গায় পড়ছে এটা আপনাদেরকে জানতে হবে। প্রথমটা পড়ছে এটা বাংলা বান্ধা, বাংলা বান্ধা, হ্যাঁ, তেতুলিয়া, তেতুলিয়া, হ্যাঁ ওটা পঞ্চগড়েই পড়ছে, ঠিক আছে, তেতুলিয়া পঞ্চগড়। এইটা হচ্ছে আমি ভিতরে লিখলাম, হ্যাঁ এইটা হচ্ছে মন কষা শিবগঞ্জ, হ্যাঁ শিবগঞ্জ চাপাইতে পড়ছে এটা, হ্যাঁ চাপাইতে পড়ছে। এইটা হচ্ছে আমাদের শ্যামনগর, শ্যামনগর, এইটা পড়ছে সাতক্ষীরাতে, হ্যাঁ সাতক্ষীরাতে। ওকে, এখন এটা তো জানেন এটা হচ্ছে আমাদের ছেড়া দ্বীপ, এটা একটু সাইডে লিখে, হ্যাঁ ছেড়া দ্বীপ পড়ছে, ছেড়া দ্বীপ সেন্ট মার্টিন। এই জায়গাটা হচ্ছে আখাইন ঠং, একটু অদ্ভুত নাম শোনাবে, আখাইন, আখাইন ঠং, এটা হচ্ছে বান্দরবনে পড়ছে, হ্যাঁ বান্দরবানে পড়ছে। এটা হচ্ছে সিলেট, এটা সরি জকিগঞ্জ সিলেট, হ্যাঁ দেখেন এটা হচ্ছে জকিগঞ্জ সিলেট। এই ইনফরমেশন গুলো আপনারা আপনাদের মতো করে গুছায়, যেহেতু আমার জায়গা নেই, একটু লেখেন। এখন আপনারা বলতেন আপনি তো ম্যাপ আঁকতে পারেন, এটা কিভাবে লিখবেন, তাই না? তা আপনি কোনো মতে খালি কোনাগুলো বুঝান, ম্যাপ আঁকেন এইরকম এরকম ত্রিভুজ ত্রিভুজ দিয়ে আঁকেন, হ্যাঁ কোনো মতে খালি কোনাগুলোকে মেনশন করতে পারলেই হবে। দেখেন ম্যাপটা আঁকার সহজ পদ্ধতি, এই দুইটা কোনা মোটামুটি কাছাকাছি থাকে, আবার এইখানে যে ভাঁজ এখানে যে ভাঁজ এটা কাছাকাছি থাকে, তারপরে এটা নিজের মতো করে এঁকে দিলেই হবে। ঠিক আছে, আঁকেন। আচ্ছা, আমি আপনাদের হিসাবটা বুঝতেছি না, কি বললেন? কিছু করার নাই, পড়া না বুঝলে এটা বড় সমস্যা হবে, তাছাড়া এটা অনলাইন কিছু মাথায় রাখতে হবে, আর তাছাড়া প্রত্যেক প্রশ্নের উত্তরও স্যার দেই না।
আমি তো চেষ্টা করতেছি, আপনাদের যদি পড়া রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমি তো সেটা চেষ্টা করছি। আমি তো আপনাদের সমস্যা দেখতেছি, কোন কালি আপনারা দেখেন দেখেন না, লেখা স্পষ্ট করতে বলেন, চেষ্টা করতেছি, তো আমি কোনটা দেখতেছি না বলেন। সিলেটের পরে, এটার পরে, এটা জকিগঞ্জ সিলেট, এটা হচ্ছে আখাইন ঠং, আখাইন ঠং বান্দরবান, এটা হচ্ছে ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপ হচ্ছে আপনার ইসের সেন্ট মার্টিন কক্সবাজারে পড়ছে। সমুদ্র সীমা ম্যাপে দেখাবো? ম্যাপে স্পষ্ট বুঝতেছি না। ম্যাপে এঁকে দেখাবো? আচ্ছা, আপনাদের এই যে এই জায়গাটা না, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে যেটুকু বলতো সমুদ্রকে টাচ করে সেটাই সমুদ্র সীমা। এটা এটা মন কষা শিবগঞ্জ, এটা হচ্ছে শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জে। হ্যাঁ, আচ্ছা দেখেন আমি আপনাকে বলেছি এটা হচ্ছে উত্তর পশ্চিম, ঠিক আছে, উত্তর পশ্চিম দিক। বাংলাদেশের সর্ব উত্তর পশ্চিমে আছে কি এইটা আছে। আপনাকে বলতে পারো সর্ব পশ্চিমে কি আছে, তখন আপনি বলেন মনকষা শিবগঞ্জ। আপনাকে বলতে পারো সর্ব দক্ষিণ পশ্চিমে কি আছে, ঠিক আছে এইটা। এবং এইখানে কিন্তু হারিয়াভাঙ্গা নদীটা অবস্থিত, ঠিক আছে। তারপর আপনাকে বলতে পারো সর্বদক্ষিণে কি আছে, এটা কিন্তু সর্বদক্ষিণ, আপনি নিচে যত যাবেন সেটা সর্বদক্ষিণ, ঠিক আছে। সর্বদক্ষিণ হলে কি হবে, ছেড়াদ্বীপ, সেন্ট মার্টিন, কক্সবাজার, ঠিক আছে। আপনাকে যদি বলা হয় সর্বপূর্বে কি আছে, তখন হবে আখাইনটং, বান্দরবান। আপনাকে যদি বলা হয় সর্ব উত্তর পূর্বে কি আছে, কোন উপজেলা অবস্থিত, জকিগঞ্জ, কোন জেলা অবস্থিত, সিলেট অবস্থিত, ঠিক আছে। রাষ্ট্রীয় সীমা কোনটা কোনটা, কোনটা কোনটা আবার বলেন। ও আচ্ছা আচ্ছা, দেখেন আমি আপনাদেরকে বলতেছি, সমুদ্র সীমা বলতে বোঝায় যতটুকু আমার সমুদ্রের সাথে কানেক্টেড আমার এরিয়াটা, ঠিক আছে। যেমন ধরেন যে এইখানে কিন্তু মায়ানমার আছে, এই জায়গাটাতে, এটা কিন্তু সমুদ্র সীমা হবে না, এটা স্থল সীমা হবে। হ্যাঁ, এইটা এই যে এখান থেকে শুরু করে এগুলো কিন্তু স্থল সীমা হবে, কারণ কি এখানে আমার কোনো সমুদ্র নাই। আবার আমাদের লেজের এখান থেকে শুরু করে এই পুরোটা এই জায়গাটা হচ্ছে আমাদের সমুদ্র সীমা, ওইটাই হচ্ছে 716 কিলোমিটার। কথা বুঝতে পারতেছেন? আর এরপরে বাকিগুলো তো বুঝতেছেন হিসাব। ও আচ্ছা আচ্ছা, দেখেন পুরোটাই আপনার রাষ্ট্রীয় সীমানা, আপনার এই এই সমুদ্র সীমা বাংলাদেশের সীমানা না, মানে এটা আপনার আপনার দেশের সীমানা, সোজা কথা। সমুদ্র পাশে যেমন পৃথিবীতে কোন দেশের সবচেয়ে বেশি পরিমাণে সীমান্তবর্তী দেশ আছে আপনারা জানেন? বলেন বলেন, একজনই খালি বলতেছে। নবম দশম শ্রেণীর বইটার নাম হলো ভূগোল ও পরিবেশ বই, ভূগোল ও পরিবেশ বই। বাবারে, চারটা, আজকে চারটা গ্রুপের ক্লাস হচ্ছে একসাথে। সিলেট ও পরেরটা অঞ্চল লিখলেন, খুব সুন্দর ক্লাস। চীনে এত সব উত্তর স্যারের দেওয়া। আচ্ছা, ঠিক বলছেন। আমার পক্ষ থেকে একজন কথা বলেন তো আপনারা। একচ্ছত্র, একচ্ছত্র বলতে বোঝায়, এই একচ্ছত্র কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে যেখানে শুধুমাত্রই যার মালিকানাধীন তারই সবকিছু এখানে অধিকার, অন্য কেউ কিছু বলতে পারবে না। আচ্ছা, এইটা হচ্ছে আপনার, ও এখানে একচ্ছত্র, ওইটা তো সমুদ্রের ভিতরে, এটা দেখাতে পারবো না। কথা বুঝিনি, এটা হচ্ছে সমুদ্রের ভিতরে পড়ছে, এটা দেখাবো কিভাবে, বুঝতে পারতেছেন? এটা হচ্ছে আমাদের সমুদ্র এলাকা, সমুদ্র এলাকা থেকে এটা ধরেন বেজ, বেজ, এটা হচ্ছে আমাদের, দেখেন আমি বুঝাচ্ছি, দাঁড়ান এক মিনিট, এক মিনিট আমি বুঝাই। দেখেন এটা হচ্ছে বেজ লাইন আমাদের, হ্যাঁ ধরেন এটা হচ্ছে বেজ লাইন, সমুদ্রের বেজ লাইন আমাদের, মানে এটার পর থেকে সমুদ্র সীমা শুরু। তো এইটার পরে একচ্ছত্র হচ্ছে 200 নটিক্যাল মাইল, এটার পরে, হ্যাঁ এটার পরে যেখানে 200 নটিক্যাল, এই এরিয়ার পরে যেখানে 200 নটিক্যাল, ওইভাবে কাউন্ট হবে। ব্যাপারটা এমন না নির্দিষ্ট এতটুকু এই লাইনের পর থেকে
এরকম না, আপনার যেখানে যে বেজ লাইন ওই বরাবর সোজা দক্ষিণে যাবেন যতটুকু 200 নটিক্যাল মাইল, তারপর ওইটা পর্যন্ত আপনার এরিয়া। তার মানে ঠিক এইভাবে যাবে রেখাটা। আচ্ছা বইটার নাম বলতেছেন বাবারে, বইটার নাম প্রথমে বলছি, এটা নবম দশম শ্রেণীর ভূগোল বই। এই দেখেন আমি একটু বলতেছি দাঁড়ান, দেখেন নবম দশম শ্রেণীর ভূগোল বই দেখা যাচ্ছে, এবং এডিশনটা 2022 সাল কিনলে ভালো হয়। হ্যাঁ? আচ্ছা তাইলে এতটুকু গেল ঝামেলা, ঠিক আছে, আর কোনো ঝামেলা নেই আশা করি। মহিষোপান দেখেন, আমাদের সমুদ্রটা কিন্তু পুকুরের মতো না, হ্যাঁ, সুইমিং পুলের মতো না, ধূপ করে নেমে গেল এরকম না কিন্তু। সমুদ্র কি এরকম, সমুদ্র পাড়ে বা নদীর পাড়ে গেলেও এটা দেখা যায় আস্তে আস্তে কি হচ্ছে, নদীটা এইভাবে বা সমুদ্রটা এইভাবে নেমে যাচ্ছে। কিন্তু নদীর মতো তো সমুদ্র এত ছোট জায়গা না, সমুদ্র বিশাল বড় জায়গা। সমুদ্র এই যে আপনারা দেখেন, আমরা যখন হেঁটে হেঁটে যাই আমাদের কাছে মনে হয় এই 10 কদম হেঁটে গেলাম, এতখানি কোমরের উপর পানি উঠে গেল সমুদ্রে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না, ওই ইনস্ট্যান্ট অতটুকু হয়। আপনি যখন একটু হালকা পানিতে নেমে যাবেন, যেখানে ঢেউগুলা, সমুদ্রে কিন্তু নির্দিষ্ট জায়গা পর্যন্ত ঢেউ অনেক হয়, তারপরে কিন্তু একটু ঠান্ডা পানি থাকে কিছু। এটা কি দেখছেন? হ্যাঁ, এটা আপনারা একটু যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন তাইলে দেখতে পারবেন, ওইখানে অত স্রোত নাই। কিন্তু এই যে এই পার থেকে শুরু করে কিছু দূর পর্যন্ত প্রচুর স্রোত, মানে প্রচুর ঢেউ হয়। ওই ঢেউটার একবার আপনি ওই পাশে গেলে আপনি ঢেউর এই পাশে আসতে পারবেন না। কিন্তু এখানে কিন্তু পানি ঠান্ডা, মানে পানির কোনো স্রোত নাই, কোনো কিছু নাই। এটা আছে, কিন্তু এটা একটা ফ্যাক্ট আছে। তো এখন যখন আপনি গেলেন ওই এরিয়াটা থেকে, অ্যাকচুয়ালি আমার সমুদ্রটা বাঁকা হইতে শুরু করে, এবং মাত্র 1 ডিগ্রি কোণে বাঁকা হইতে থাকে। কত ডিগ্রি কোণে? মহিষোপানটা 1 ডিগ্রি কোণে বাঁকা হইতে থাকে। ওই 1 ডিগ্রি কোণে বাঁকা হইতে থাকা অঞ্চলটাকে আমরা মহিষোপান বলি। সোপান মানে হচ্ছে, সোপান মানে নৌকা না, এই যে বাঁকা, এই যে এইটাকে বলা হয়, এরকম একটা একে বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আমরা তাহলে নেক্সট ইসে যাবো একটু। আচ্ছা এই যে সমুদ্র, হ্যাঁ, এই যে এখানে যে এরিয়াটা আস্তে আস্তে বাঁকা হচ্ছে, হ্যাঁ, এখানে অলরেডি কিন্তু পানি আছে। এইটা 1 ডিগ্রি কোণে বাঁকা হইতে থাকা একটা অঞ্চল, মোটামুটি 1 থেকে 2 ডিগ্রির মধ্যে। হ্যাঁ, এই যতটুকু অঞ্চল এরকম এতটুকু, হঠাৎ করে এরপর কিছু গিরিখাত, এই যে হঠাৎ করে নেমে গেল, মহি ঢাল বলা হয় এটাকে। ঠিক আছে, তারপরে এইভাবে গেল, তারপরে এইখানে এরকম ঢাল, তারপরে এখানে আবার এরকম একটা পর্বত টাইপের থাকে, সমুদ্রের মধ্যে থাকে। ঠিক আছে, এখন এই জায়গাটাকে বলা হয় মহিঢাল, এই জায়গাটা বলা হয় মহিষোপান। সোপান কথাটা মনে হচ্ছে হালকা করে বেঁকে যাওয়া। ঠিক আছে, ওই কারণে এটাকে বলা হয় মহিষোপান। আপনাদের মহিষোপানের ঝামেলা ক্লিয়ার হয়েছে? মহিষোপান কাকে বলে আশা করি এটা আপনাদের আসবে না। ঠিক আছে, এটা নিয়ে এতই হয় না, তবে 1 ডিগ্রি কোণে বেঁকেতে, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে। আচ্ছা আপনাদের আমি যেটা বলবো, ও দেখছেন আমরা তো একটা পড়ায় বাকিটা আমরা তো অন্য টপিকে চলে গেছিলাম। আচ্ছা আমরা এখান থেকে শুধু টারশিয়ারি যুগ সম্পর্কে বুঝতে, তাই না? আমরা এবার দেখবো হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। আমার হয় কি বুঝছেন, আমি এই অ্যাঙ্গেলে তাকাইলে ওই এই আলোগুলা পুরোটাই আমার, আমি যে কি লিখতেছি কিছুই আমি বুঝতে পারি না। হ্যাঁ? এইটা ওইটা না, এই যে এই দুইটা লাইট এখন পুরো আমার ভিজিবিলিটি অফ করে রাখছে। একটা কথা আছে বুঝছেন, এই ডিজিটাল যুগ আমাদেরকে শান্তি দিছে, আবার অনেক অনেক শান্তি কেড়েও নিছে। বুঝেন নাই? এই বোর্ডটাতে লেখার থেকে আপনাকে যদি এখানে হোয়াইট বোর্ড দিতে, এখানে পড়া আরো ভালো হইতো। বুঝছেন, কিন্তু কিছু করার নেই, বারবার মার্কার নাও, বারবার এই করো, এইটা ওইটা পরিষ্কার করো, এত ঝামেলা কে নেয় বলেন? এটার বিশেষ হচ্ছে এটা মাত্র 25,000 বছর আগে। হ্যাঁ, হ্যাঁ, জি জি, না এটা আপনি যখন ভূমিরূপ নিয়ে চিন্তা করবেন, ভূমির গঠন নিয়ে চিন্তা করবেন, তখন 25,000 বছরটা মাত্রই হবে। ঠিক আছে, কারণ যেখানে এটা বিলিয়ন বিলিয়ন বছর কাউন্ট হয়। বুঝেন না ব্যাপারটা? দেখেন আমাদের মহিষোপানটার বিশেষই হচ্ছে এটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, আমি একটু অন্য কালিতে ইউজ করি এখানে। এটা হচ্ছে বরেন্দ্র।
গাজীপুর, ময়মনসিংহ এদিকে কারো বাড়ি আছে নাকি? আচ্ছা, আমাদের এই মানে প্লাইস্টোসিন কালের সোপানটা হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের দিকের এই মাথার সাইডটা, মানে এটা যদি আমাদের পুরো বাংলাদেশ হয়, মানে আমাদের তো ম্যাপ আঁকাই আছে, ভালো হয়েছে। এই যে এই দিকের কিছু অঞ্চল না মহিষোপানের ওই ওই জায়গাটার মধ্যে, মানে ওই 8% এরিয়াটা এইটার মধ্যে আমাদের পড়ছে। তো এখন এইটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। বরেন্দ্র ভূমি, আচ্ছা বরেন্দ্র নামটা কেন আসছে এটা আমরা বলতে পারেন আমাদেরকে? আপনারা কেউ এই নামকরণের পিছনে কারণটা কি? আমরা বলি না বরেন্দ্র ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তিত্ব, বলি না এইভাবে? বরেন্দ্রটা খুব সম্মান করে বলা হয়। বরেন্দ্র ভূমিটা আসলে একটু খেয়াল করে দেখবেন, আমাদের যে ওই রিজিয়নটা ম্যাপের ওই অঞ্চলটাতে একটা সময় প্রাচীন কালে কিন্তু পুণ্ড্রনগর ছিল, ওইখানে কিন্তু আগেকার সময় রাজধানীগুলা ছিল, বুঝছেন? এই কারণে ওই অঞ্চলগুলোকে এরকম বলা হয়। এবং তাইলে আপনারা বলতে পারেন তাইলে কেন এই যে আমাদের বঙ্গটা, দক্ষিণবঙ্গ, এইটা কেন আগে ছিল না? দক্ষিণবঙ্গ ছিল, কিন্তু দক্ষিণবঙ্গের জৌলুস এখনকার মতো তখন ছিল না। আমরা এটা একটু পরেই পড়বো, হ্যাঁ, এটার পরের ধাপে আমরা পড়বো। আপনাদের এখানে বরেন্দ্র ভূমি থেকে যেটা লাগবে সেটা হলো যে আপনারা শুধুমাত্র এটার এলাকাটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে কতটুকু, 9320 মিটার উঁচু, হ্যাঁ সরি 20 কিলোমিটার এলাকা, ব কিমি, ব কিমি বর্গ কিলোমিটার, ঠিক আছে এটা। তারপরে হচ্ছে এইটা হচ্ছে 4103 বর্গ কিলোমিটার। এইটা খুবই, এটা হচ্ছে 8 বর্গ কিলোমিটার। এটা ওদের থেকে একটু বিচ্ছিন্ন, কিন্তু এটার গঠন, ভূমিরূপ, মাটির প্রকৃতি আবার এদের সাথে মিলে যায় দেখে লালমাই পাহাড়টাকে ওইটার মধ্যে রাখছে। লালমাই পাহাড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হলো এইটা না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হলো এর উচ্চতা। এর উচ্চতা 21 মিটার, ঠিক আছে? গড় উচ্চতা কি? গড় উচ্চতা, গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। এইটা হচ্ছে ওর জন্য গুরুত্বপূর্ণ, এখানে আর তেমন কোনো কিছু নাই, ঠিক আছে? কোনো কিছু আমাদের আর লাগবে না, ঠিক আছে? সরি, একটু ভুল ইনফরমেশন আমি এখানে দিছি, এখানে হচ্ছে 34 বর্গ কিলোমিটার হবে, 34 বর্গ কিলোমিটার। ভাই পানি দিয়েছেন তো এখানে, ঠিক আছে? এখান থেকে আপনারা এতটুকু পড়বেন, শুধুমাত্র জানেন বরেন্দ্র ভূমিটা কোন এলাকা নিয়ে অবস্থিত। রাজশাহীর যে আশেপাশের এলাকা ওইটা হচ্ছে বরেন্দ্র ভূমি। মধুপুর, ভাওয়ালগড় পড়ছে গাজীপুর, ময়মনসিংহ ওই এলাকাটাতে। লালমাই পাহাড়টা তো কুমিল্লায় পড়ছে, ঠিক আছে? এটা আপনারা সবাই জানেন। আপনি, হ্যাঁ, রামিম বাবু, অবশ্যই আপনি পরে এই ক্লাসটা দেখতে পারবেন, রেকর্ড ক্লাস দিয়ে দেবে। এরে এখন আমি পিছনে কি করি? শোনেন, আপনাদের যে বইগুলো যেখান থেকে যাওয়া দেওয়া হয় সবকিছুর মূল ভিত্তি হচ্ছে বোর্ডের বই। হ্যাঁ, যে যত বই লেখে, যত গুরুত্বপূর্ণ কিছু এই বোর্ড বইয়ের বাইরে যে কেউ লেখে না, ঠিক আছে? বোর্ড বইয়ের বাইরে যে কোনো কিছু লেখলে তখন আপনার উত্তর গ্র্যান্ড না করলে এখানে কিন্তু কিছু বলতে পারবেন না, ঠিক আছে? আমি সোজা কথা, যেটা আপনাদের জন্য সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে বেশি কাজের, সবচেয়ে বেশি নির্ভুল, আমি সেটাই করব। আমরা জানি স্যাররা কি ফলো করে, স্যাররা এটা ফলো করে দেখে আমি এই বই নিয়ে আপনাদের সামনে আসছি। সোজা কথা, আমি যে কোনো প্রকাশনীর বই নিয়ে আসতাম, আপনাদের এখানে হাইলাইটস আপনি বলতে পারতাম, ঠিক আছে? আপনার হাইলাইটসটা ফলো করেন, কিন্তু এটার সাথে মিলাই মিলাই পড়ার চেষ্টা করেন। আচ্ছা, আমাদের এরপরে আমরা চলে যাবো এটা হচ্ছে সাম্প্রতিক কালের কালের প্লাবন সমভূমি। এটা হচ্ছে বদ্বীপ অঞ্চল। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের অ্যাকচুয়ালি বদ্বীপ অঞ্চল, ঠিক আছে? এটা অনেক 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 মনে রাখবেন, এই অঞ্চলটা প্রধানত গঠনের পিছনেই ছিল পদ্মা
ব্রহ্মপুত্র মেঘনা নদীর পলি সঞ্চয় দ্বারা, মেঘনা নদীর পলি সঞ্চয় দ্বারা এটা গঠিত হয়েছে। এবং এটার আয়তনটা আপনাদের জানাটা প্রয়োজন। আয়তনটা হচ্ছে 1,24,000 1,24,266 বর্গ কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো, কিছু তো আপনাকে একটু সময় দিতে হবে তাই না, বাসায় একটু তো সময় দিতেই হবে, সব তো একদম এখানে মুখস্থ করাই দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে আরেকটা ইনফরমেশন আছে, এইগুলা সাধারণত নিচু অঞ্চল, বাংলাদেশের নিচু অঞ্চলগুলো হচ্ছে বদ্বীপ অঞ্চলের মধ্যে পড়ছে, কারণ কম মানে এটা আপনাদের বোঝা উচিত, এগুলো যেহেতু পলি সঞ্চয় হইতে হইতে ঘটছে, এটা একসময় কি ছিল, মাটির লেভেলে ছিল, এখানে বালু এসে জমছে, মাটি এসে জমছে, এগুলো জমতে জমতে এই অঞ্চলটা গঠিত, এগুলো নিচুই হবে। তবে এটার মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে দিনাজপুর। হ্যাঁ, দিনাজপুর বাড়ি আছে কারো? কোথায় ভাই দিনাজপুরের? পার্বতীপুর। কত মিটার সেটা? 37.5 মিটার উঁচু। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এই অঞ্চলটাকে 5 ভাগে ভাগ করা যায়, এটাই শুধু মনে রাখেন, কি কি ভাগ ওটার পড়ার দরকার নেই। 5 ভাগ। ঠাকুরগাঁওয়ের আছেন না? চিরির বন্দর, হ্যাঁ চিরির বন্দর দিনাজপুরের পাওয়া গেছে একজনকে, মাইনুদ্দিন নাকি? আপনিও কি দিনাজপুরের? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা ঝটপট কিছু কথা লিখবো, ঠিক আছে, একটু আমার আমার সাথে লিখবেন। সেটা হচ্ছে বাংলাদেশের নদীর সংখ্যা। হ্যাঁ, বাংলাদেশে নদী সংখ্যা আমার বই অনুযায়ী 700। হ্যাঁ, আপনারা এখানে কনফিউশন বাড়ায়েন না, কনফিউশন সৃষ্টি করেন না। আমি জানি অনেক বই অনেক সংখ্যা দেওয়া আছে, কোথায় 1005টা আছে, এরকম অনেক কিছু দেওয়া আছে, ওগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। আপনার রেফারেন্স আছে, আপনি এইটাই ফলো করবেন, হ্যাঁ এইটাই লিখবেন, কারণ কি আপনি তখন বলতে পারবেন, কেউ কিছু বললে যে আমি এই রেফারেন্স অনুযায়ী লিখছি। এটা সংখ্যা 67। আন্তর্জাতিক নদী, আন্তর্জাতিক নদী হচ্ছে 57টি। এই 57টির মধ্যে ভারতের সাথে সাথে 54টি এবং মিয়ানমারের সাথে হচ্ছে 3টি। এই এই 3টির নামটা আপনার মনে রাখা উচিত। হ্যাঁ, 3টে হচ্ছে সাঙ্গু, মাতামুহুরী, নাফ। হ্যাঁ, সাঙ্গু, মাতামুহুরী, নাফ, এটা দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, মানে ভারতে গিয়ে ফিরে আসা নদীর সংখ্যা হচ্ছে 3টি। ভারতে গিয়ে ফিরে আসা নদী 3টি, ঠিক আছে। এই তিনটা নদী আমি এখানে লিখতেছি। হ্যাঁ, এই 3টা নদী আমি এখানে লিখতেছি। এটা হচ্ছে আত্রাই, পুনর্ভবা, এই ভরা, আরে পুনর্ভবা, চিন্তা করেন আমি ওই হয়ে গেছি, আর হচ্ছে টাঙ্গন। এটা মনে রাখা দরকার। এখন কিভাবে মনে রাখবেন? এইটা মনে রাখবেন এইটা দ্বারা, আপুটা, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, ঠিক আছে, মনে থাকবে, আর ভুলবেন না। আপুটা লিখে রাখেন, আপুটা শেষ। তাহলে ভারতে গিয়ে ফিরে আসা থেকে আপুটা, আপুদের কাজই এক এক জায়গায় যেয়ে ফিরে আসা, তারা কোথাও বসে থাকতে চায় না, বুঝছেন। তাহলে এটা গেল আমাদের ভারত, আমাদের মোট নদী নিয়ে ইনিশিয়াল কথা গেল। এরপরে যেটা লাগবে মোট নদী পথ। হ্যাঁ, মোট নদী পথ, নদী পথ কত
22,155 কিলোমিটার, এটা লেখেন। পড়াচ্ছি, আমার মুখস্থ থাকা দিয়ে কি বলেন, আপনাদের লাগবে, আপনারা দেখেন। আচ্ছা, ইসমাইল ইসমাইল লিখেছিলেন শীট দেওয়া হবে কখন। দেখেন, আমি শীটের ব্যাপার বলতে পারি না, এটা আপনারা অফিসে যোগাযোগ করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে যে কাজটা করব, নদী উৎপত্তি স্থল, তারপর হচ্ছে উপনদী, তারপর হচ্ছে শাখা নদী। হ্যাঁ, হুম, কোনটা এগুলা? এটা 4টা 5টা পড়লেই হবে। সংযোগ বলে দিচ্ছি: পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, কর্ণফুলী। পাকা দেরা। আচ্ছা, দেখেন আমাদের পদ্মা, এটা একটু হিমালয়ের হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক আছে। এটা হচ্ছে, এটাও হিমালয়ের কৈলাস শৃঙ্গের, আমি আবারও বলছি, এটা আপনারা লেখা বুঝবেন অনলাইনে যারা আছেন, হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। হিমালয়ের অনেকগুলো শৃঙ্গ আছে না, শৃঙ্গ মনে হচ্ছে চূড়া। হ্যাঁ, ওইখানে মানস সরোবর থেকে মেঘনার উৎপত্তি হয়েছে আসামের বরাক নদী। হ্যাঁ, আসামের বরাক নদীটাই আসলে মেঘনা। আসামের নাগা মণিপুর অঞ্চল, হ্যাঁ, নাগা মণিপুর অঞ্চল। যমুনা, এটা ব্রহ্মপুত্রের শাখা। কর্ণফুলীটা হচ্ছে আসামের লুসাই পাহাড়। আসামের লুসাই পাহাড়। পুনর্ভব এবং টাঙ্গন, হ্যাঁ, এই দুইটাই গুরুত্বপূর্ণ। এটা যে ভৈরব আছে, এটা অবশ্য, আচ্ছা, কুলিকটা দেখতে পারেন, কুলিক, ঠিক আছে।
পুনর্ভবা টাঙ্গন কুলিক, এটা হচ্ছে উপনদী। আচ্ছা, আপনারা কি উপনদী এবং শাখা নদীর পার্থক্য পারেন, বুঝেন? আপনার উপনদী এবং এটা বুঝছেন, দেখেন এটা একটা নদী আসলো উপর থেকে, এখানে এসে এটা নদীটারই নাম চেঞ্জ হইলো। কি হইলো এখানে এসে? নাম চেঞ্জ হইলো। অথবা ধরেন দুইটা নদী এসে একটা নদীতে পরিণত হইলো, অথবা একাধিক। আবার এটা হচ্ছে মেইন নদীটা, হ্যাঁ, এই নদীটা পরবর্তীতে ভেঙে গেল, এটা দুইটা তিনটা যতটাই নদী হোক। তাইলে এই নদীগুলো দ্বারা এই নদীটা সৃষ্টি হয়েছে না মেইন নদী। তাহলে এই নদীর এই যে এই দুইটা নদী হচ্ছে এর উপরে এসে পড়ছে, তাহলে এরা হচ্ছে এর উপনদী, উপরে এসে উপনদী পড়ে। কি বলছি? উপরে এসে উপনদী পড়ে। আর শাখা তো বোঝেনি, শাখা বোঝার কিছু, কিন্তু আপনারা কনফিউজ থাকতেন বা সবাই কনফিউজ থাকে কোনটা আসলে উপনদী। উপরে এসে যেটা পড়তেছে সেটা হবে উপনদী, আর যেটা ভেঙে যাচ্ছে পরবর্তীতে সেটা হবে শাখা নদী। কথা বোঝা গেছে? না, উপরে এসে পড়ে। ওইখান থেকে আসলে ধরেন যে একাধিক নদী মিলে হয়তো কখনো কখনো যে নতুন নদী তৈরি করে সেটাকে আমরা উপনদী বলি, ওই আগের গুলাকে। হ্যাঁ, নদী আসলে নামের পার্থক্য। হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র আড়িয়াল খা, এটা হচ্ছে একটা নদ বলা হয়, ঠিক আছে? ব্রহ্মপুত্রকে নদ বলা হয়, এটার কোনো ওইরকম স্পেসিফিক কারণ নাই। কোনটা? উপনদী হচ্ছে এই যে এগুলো, এগুলা থেকে এখানে এসে আবার এটার উপর পড়তেছে নদীর, এই নদীর উপরে। এই যে এটা উপর থেকে আসছে না, মানে আপনি মনে রাখবেন কিভাবে? এটা হচ্ছে মনে রাখার টেকনিক বলছি আমি, ঠিক আছে? উপর থেকে এসেই তো পড়তেছে, এটা মানে অন্য আর একটা নদীর উপর পড়তেছে। আমার একাধিক নদী মিলে একটা নদী তৈরি করতেছে, তাহলে ওই আগের নদীগুলো হচ্ছে এই বর্তমান নদীর কি উপনদী, এই যে এইটা। তারপরে এখান থেকে ভাগ হচ্ছে, এটা হচ্ছে শাখা নদী, ঠিক আছে? আচ্ছা, কি জন্য বললেন? নদ আর নদী, নদ আর নদীর মধ্যে এরকম কোনো পার্থক্য না। পৃথিবীকে কি বলে? মাতৃ বলা হয়, মা বলা হয় পৃথিবীকে। কেন বাবা বললো না কেন? কোশ্চেন, তাই না? আসলে ব্যাপারটা হচ্ছে আবেগের জায়গা থেকে, ঠিক আছে? আবেগের জায়গা থেকে আমরা যেটাকে যে নামকরণ করছি, ঠিক আছে? দেখা গেল একটা সময় ব্রহ্মপুত্র হয়তো অনেকই ছিল, কি যেন বলে, মানে অনেক মানে তার ভয়ঙ্কর রূপ ছিল। কারণ ভয়ঙ্কর রূপ তো মেয়ে মানুষের হয় না, ভয়ঙ্কর রূপের হয়েছে পুরুষ মানুষের, এখান থেকে তার নদ নাম দেওয়া হয়েছে। হয়তো আমরা যে মিথ জানি না। যে তাড়াতাড়ি বলবেন একটু। আচ্ছা, আপনি ব্যাকরণের দিক না বলে আমরা আমরা ফিলোসফিক্যাল দিক, এবং আমরা হচ্ছে যে আমাদের ওইটাকে কি বলে, মানে আমাদের মানে গবেষণা যেগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে মিথিক্যাল গবেষণা যে ওইটা বলে। এটা আপনি যেটা বলছেন ব্যাকরণের দিক, হ্যাঁ, আমরা ব্যাকরণ ট্যাকরণ এখানে না টানি। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম আমরা সেখানে চলে যাই। সেটা হচ্ছে কি কুমার, কুমার আরেকটা হচ্ছে গড়াই। গড়াই খুব বিখ্যাত নদী, ঠিক আছে? এটা কিন্তু শাখা নদী। কার শাখা নদী? পদ্মার শাখা নদী, আড়িয়াল খা। আড়িয়াল খা, এইটা, ঠিক আছে? এবার ব্রহ্মপুত্র দেখি আমরা। আচ্ছা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, পদ্মা নদীটা কিন্তু কুষ্টিয়া দিয়ে প্রবেশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পদ্মা নদীটা কোথা দিয়ে প্রবেশ করছে? কুষ্টিয়া দিয়ে, ঠিক আছে? আল্লাহ লেখেন এটা আপনার পদ্মা। আর ব্রহ্মপুত্র নদটা প্রবেশ করছে কোনখান দিয়ে বলেন দেখি? বলেন বলেন দেখি। কুড়িগ্রাম। দুইটাই প্রবেশ করছে কি কু দিয়ে, একটা হচ্ছে পদ্মা হচ্ছে কুষ্টিয়া দিয়ে, এটা হচ্ছে কুড়িগ্রাম দিয়ে, ঠিক আছে? ব্রহ্মপুত্রটা কুড়িগ্রাম নদী দিয়ে, মানে কুড়িগ্রাম অঞ্চল দিয়ে প্রবেশ করছে। আমরা ব্রহ্মপুত্র একটু দেখবো। ধরলা তিস্তা, ধরলা তিস্তা। আপনারা এই ছকটা সুন্দর মতো করে না, তাহলে দেখবেন কনফিউশন হচ্ছে না আর। বংশী শীতলক্ষা, বংশী শীতলক্ষা, হ্যাঁ, তার হচ্ছে শাখা নদী বংশী শীতলক্ষা। মনো ব্রহ্মপুত্র নদটা ওই যে আমাদের ম্যাপ আছে না, এই দেখেন, এই দেখেন, এই যে এই দিক থেকে না ব্রহ্মপুত্র নদটা এই দিক থেকে প্রবেশ করে এইভাবে এইভাবে ভেঙে গেছে। এই যাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র, এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা আমরা নদী আঁকি, যে নদীটাকে, ওইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী দিক দিয়ে গেছে। হ্যাঁ, এখানে তিস্তা আছে, এই যে এরকম তিস্তা আছে এইদিকে, কথা বুঝলেন? এই যে এই বরাবর তিস্তাটা আছে এই দিক বরাবর, এইদিকে যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র ভাঙলো, হ্যাঁ।
আচ্ছা একটু দেখেন, সেটা হলো যে মেঘনা কিন্তু মনু তিতাস, তিতাসটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, উপনদী। কিন্তু মেঘনার কিন্তু কোনো শাখা নদী নেই, এটা বলতে পারেন কেউ কেন শাখা নদী নাই মেঘনার? এক্স্যাক্টলি, মেঘনা নদীটা সমুদ্রে গিয়ে পড়ছে, ও যদি সমুদ্রে যেয়ে পড়ে ওর তো শাখা প্রশাখায় বিভক্ত হওয়ার কোনো চান্স নেই, আছে? নাই, কিন্তু কোনো চান্স নেই। দ্যাটস ওয়াই মেঘনাটা কি হলো, মেঘনার শাখা নদী নাই, ঠিক আছে। এবং মেঘনা কিন্তু সবচেয়ে দীর্ঘতম, গভীরতম, প্রশস্ততম কিন্তু নদী, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে যমুনা। করতোয়া, আত্রাই। করতোয়া এবং আত্রাই। আত্রাই হচ্ছে তার উপনদী এবং তার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। ধলেশ্বরী বিখ্যাত কেন বলেন তো? কেউ বলেন ধলেশ্বরী নদীটা কেন বিখ্যাত? ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদীটা উৎপন্ন হয়েছে, বুঝছেন? বুড়িগঙ্গা না থাকলে আজকে আমাদের ঢাকা থাকতো না। আচ্ছা, এইটার প্রধান উপনদীটা মনে রাখবেন, কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে হালদা। হালদা, হালদা, হালদাটা প্রধান উপনদী। হালদাটা বিখ্যাত মৎস্য প্রজনন কেন্দ্র, কিন্তু মৎস্য প্রজনন কিন্তু অনেক জায়গায় আছে। কেন হালদাটাই বিখ্যাত? কারণ হালদাটা হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এখানে যে মানে বিভিন্ন পোনা, মাছের পোনা অটোমেটিক্যালি জন্মগ্রহণ করে, ঠিক আছে, মানে অটোমেটিক্যালি এগুলো হয়, ওই পরিবেশটা অন্য কোথাও নাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের পড়া মোটামুটি শেষের দিকে, আমি আপনাদেরকে অল্প 2-4টা লাইন কিছু লিখে দিব, আপনারা একটু করবেন। হ্যাঁ, আমরা একটু প্রিভিয়াস যে কোনো একটাতে চলে যাই। হ্যাঁ, কর্ণফুলীর শাখা নদীর দরকার নেই, বুঝছেন না, ইম্পর্টেন্ট জিনিস ছাড়া আমরা আসলে পড়বো না, ঠিক আছে। এখানে একটু দেখি, সেটা হলো যে আপনাদের বাংলাদেশের গড়, দেখেন গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি। হ্যাঁ, 1 ডিগ্রি। গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। এটা কিন্তু কোথাও কোথাও 2030 দেখেন, তখন কিন্তু সেন্টিমিটার না মিলিমিটার হবে। কি হবে? মিলিমিটার হবে, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় বলেন তো? হ্যাঁ, বৃষ্টিপাত সবচেয়ে বেশি হচ্ছে সিলেটের লালা খাল হবে। হ্যাঁ, লালা খাল। সবচেয়ে কম নাটোরের লালপুর। এগুলো কমন কোশ্চেন, ঠিক আছে, এগুলো পারবেন আশা করি। উষ্ণতম মাস এপ্রিল। শীতলতম মাস জানুয়ারি। তো আর কি। আচ্ছা, বাংলাদেশের স্বতন্ত্র ঋতু কোনটি বলেন তো? হ্যাঁ, বর্ষাকাল। এইটার বলতেছি দাঁড়ান, এটা হচ্ছে আপনার দেশটা কি প্রধান দেশ বলেন তো? কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশটার সবচেয়ে কার্যকরী মৌসুম কোনটা হবে বলেন? বর্ষাকাল। তার মানে বর্ষাকালের গুরুত্বটা অন্য যে কোনো কালের থেকে সবচেয়ে বেশি। কিসের শীতকাল, কিসের বসন্তকাল? বর্ষাকালের প্রভাব আপনার আমার গ্রাম বাংলায় সবচেয়ে বেশি দেখা যায়। মাঠ টাট যা বলেন আপনি, আমাদের যে কৃষি ক্ষেত্র সবকিছু বেশি প্রভাব রাখে বর্ষাকাল। দ্যাটস ওয়াই এটাকে স্বতন্ত্র ঋতু বলা হয়, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের স্বতন্ত্র ঋতু, ঠিক আছে, এই তো গেল। আচ্ছা, আমাদের পড়া মোটামুটি শেষ, ঠিক আছে। আমাদের এই রিলেটেড যা যা দরকার মোটামুটি সবই আমরা করেছি। তারপর আপনাদের কাজ কি বলুন তো? আপনাদের কাজ হচ্ছে একটাই, আপনারা যেই বই পড়েন কোন সবসময় বইটা পড়বেন। বোর্ড বইয়ের যত ইম্পর্টেন্ট, বোর্ড বইয়ের বাইরেও আমি অনেক কিছু এখানে ধরছি। এখানে আমার, আপনারা যদি বইয়ের চেহারাটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি লেখছি কত পরিমাণে বেশি। এই দেখেন আমার নিজের লেখা কত কিছু আছে এখানে, দেখছেন নিজের লেখা কত কিছু দেখা যাচ্ছে। সবকিছু মিলে কিন্তু এখানে আমার নিজেরও অনেক কিছু আছে, দেখছেন অনেক লেখা আছে, অনেক লেখা আছে। মানে আমি সবকিছু মিলে যা যা ইম্পর্টেন্ট সব আমি এক জায়গায় রাখছি, এক জায়গায় রেখে কি করছি সেটা আপনাদেরকে সাপ্লাই করলাম। আপনাদের কাছে যেই বই পড়েন প্রয়োজনে হাইলাইটস পড়েন, তবে অবশ্যই হাইলাইটস পড়লে ক্রস ম্যাচিং করে পড়েন, ঠিক আছে। যেহেতু মনে রাখবেন এটা যেহেতু টাইপ করে লেখা হয়, মানুষের কিন্তু যারা টাইপ করে সচরাচর তারা কিন্তু
এডুকেটেড খুব একটা বেশি না, তারা টাইপিং এক্সপার্ট হয়। কথা বুঝতে পারছেন? তার মানে তাদের ভুল হইতেই পারে, বুঝেন নাই? ওই ভুলগুলো যেন না হয় আপনারা অবশ্যই ক্রস চেক করে পড়বেন। এখানে কিন্তু কর্তৃপক্ষের কোনো ভুল নাই, ঠিক আছে? তাও তারপরে তারা সর্বাত্মক নির্ভুল করার চেষ্টা করে, কিন্তু আপনাদের পক্ষ থেকে আপনারা ক্রস ম্যাচিং করে পড়বেন, ঠিক আছে? আর একটা কথা, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, যে কোনো প্রয়োজনে পড়ালেখা রিলেটেড, ঠিক আছে? আপনারা এই করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এতটুকু এটা, তাহলে এতটুকু। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? সমুদ্রের সাথে মিলিত হয়েছে একদিন এত পড়া, হ্যাঁ একটু পড়া তো বেশি নিতেই হবে, তাই না? পড়েন, আবার কবে ভূগোল ক্লাস হয়ে দেখেন। আচ্ছা, আপনারা তাহলে থাকেন, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? দেখা যাক ওনারা কয়টা দেয়, যেটা যে কয়টা ভালো মনে করবে সেই কয়টা দেবে। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আছে কারো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।